আসসালামু আলাইকুম স্টুডেন্টস। এসএসসি 27, 28 অথবা ফিউচারের যে কোনো ব্যাচ তোমরা যারাই আমার এই ক্লাসটা দেখতেছো তোমরা একদম পারফেক্ট জায়গায় আসো। কারণ আমরা এই একটা ক্লাসের মাধ্যমেই আমরা রেচন প্রক্রিয়ার যত কনসেপ্ট আছে, যত এমসিকিউ আছে, যত সিকিউ আছে সব কিছু কভার করব। অর্থাৎ তুমি এই একটা ক্লাসের মাধ্যমেই রেচন প্রক্রিয়ার বস হতে পারবে। এবং এখন থেকেই কনসেপ্টটা বেসিকটা ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ তুমি যখন পরবর্তীতে ইন্টারমিডিয়েট লাইফে যাবা তখন দেখবা যে এইখান থেকে এইটার বেসিকটা ইউজ করেই তোমাকে কিন্তু এটার আরও ব্রড একটা চ্যাপ্টার পড়তে হচ্ছে। ঠিক আছে? সো এই জন্যই আসলে তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যেটা এই ক্লাসের মাধ্যমে হবে। তোমার এই চ্যাপ্টার থেকে যত সিকিউ আসুক না কেন তুমি এই ক্লাসটা করার পর অ্যান্সার করতে পারবা, যত এমসিকিউ আসুক সেটাও তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? সো এই একটা ক্লাসেই তোমার পুরো চ্যাপ্টারটা এমনভাবে তোমাকে পড়ায় দিব যাতে তোমার কোনোই ঘাটতি না থাকে, বরং তুমি আরও অ্যাডভান্স থাকবে বাকিদের থেকে। ওকে? আচ্ছা, এবং আমি বলি তুমি জাস্ট আমার সাথে শেষ পর্যন্ত ক্লাসে থাকো, তাহলে দেখবা যে আমরা কী পড়ি। ওকে? সো তোমাদের সাথে আমি আছি শাহিন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে, বর্তমানে আছি 4th ইয়ারে। তোমরা যখন ক্লাস দেখবা ফিউচারে আরও, তখন হয়তো আমি আরও বড় হয়ে যাব। ওকে? আচ্ছা, সো চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। আচ্ছা, ওনাকে কি চিনো? উনি হচ্ছে ডক্টর শুভ রায়। তিনি হচ্ছেন একজন বাংলাদেশের বিজ্ঞানী। দেখো, তোমরা হয়তো অনেকেই শুনছো যে কিডনি নষ্ট হয়ে গেছে, বৃক্ক নষ্ট হয়ে গেছে, বৃক্ক এরপরে কি করতে হয়েছে? প্রতিস্থাপন করতে হয়েছে। তার মানে কি আরেকজন মানুষ কিন্তু একটা বৃক্ক নিয়েও বাঁচে। ধরো আমি যদি এরকম অসুস্থ হয়ে যাই, আমার একটা বৃক্ক ধরো নষ্ট হয়ে গেছে, 2টা বৃক্ষই আমার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? সো ধরো আমার ছোট ভাই যে আছে সে আমাকে অনেক ভালোবাসে। এখন সে কি করলো, তার শরীরে 2টা বৃক্ক আছে, সে একটা বৃক্ক বা একটা কিডনি আমাকে দিয়ে দিল। ওই একটা কিডনি দিয়ে আমিও বাঁচবো। এখন তার 2টা কিডনি ছিল, তার এখন একটা কিডনি দিয়ে বাঁচতে হবে। সে কিন্তু একটা কিডনি দিয়ে বাঁচতে পারবে। অর্থাৎ মানুষের যে চাহিদা সেটা কিন্তু একটা কিডনি দিয়েও পূরণ করা সম্ভব। ঠিক আছে? এটা হচ্ছে কিডনি প্রতিস্থাপন করা। নিকটাত্মীয়রা এভাবে কিডনি যদি নষ্ট হয়ে যায় প্রতিস্থাপন করে। ঠিক আছে? যেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো, সমস্যা নেই। আরেকটা উপায় হচ্ছে ডায়ালাইসিস করা, যেটা যথেষ্ট একটা পেইনফুল একটা প্রক্রিয়া। ঠিক আছে? বারবার করতে হয়। এবং দেখবা যে তোমরা যদি হসপিটালে দেখো অনেক রোগী কিন্তু একটা ব্যাগ নিয়ে ঘোরে, এখানে একটা তোমার হচ্ছে টিউব লাগানো থাকে, এরপর হচ্ছে ব্যাগ নিয়ে ঘোরে। ঠিক আছে? এটা তোমরা হসপিটালে আসলে দেখবা। আচ্ছা, সো তিনি কি করছে জানো? তিনি এই কাজটা করছে যাতে প্রতিস্থাপন না করতে হয়, আরেকজন মানুষের কিডনি যাতে না নিতে হয়, ডায়ালাইসিস যাতে বারবার না করতে হয়, ব্যাগ নিয়ে যাতে না ঘুরতে হয়, এই জন্য তিনি হচ্ছে কৃত্রিম কিডনি তৈরি করছে। কৃত্রিম একটা বা আর্টিফিশিয়াল হচ্ছে বৃক্ক তৈরি করছে। এটা কিডনির মতনই কাজ করবে। ওকে? তাহলে দেখো, তাহলে কিন্তু ডায়ালাইসিস করতে হচ্ছে না এবং তোমার বৃক্ক প্রতিস্থাপন এটাও করতে হচ্ছে না। ওকে? তাহলে কত একটা বড় আবিষ্কার, তাই না? যদিও এই যে প্রক্রিয়াটা বা এই যে তোমার আর্টিফিশিয়াল কিডনিটা, এই জিনিসটা এখনও এত বেশি প্রচলিত হয় নাই। আই হোপ ফিউচারে এটার অনেক বেশি ডেভেলপমেন্ট হবে এবং আমার স্টুডেন্টরা যারা ক্লাসটা করতেছো তারাও ফিউচারে অনেক বড় হবে এবং দেশের জন্য, মানুষের জন্য, নিজের জন্য, আসলে নিজের পরিবারের জন্য অনেক কিছু করো। তোমাদের সবার মধ্যেই কিন্তু সুপ্ত একটা শক্তি আছে, জাস্ট প্রয়োজন কি ওই শক্তিটা ব্যবহার করা। ঠিক আছে? যথেষ্ট পরিশ্রম করা। সো আমরা হচ্ছে একদম ক্লাসে ঢুকে যাই, চলো। তাহলে দেখো, আমরা এই চ্যাপ্টারে পড়তেছি রেচন প্রক্রিয়া। ভাইয়া, তাহলে রেচন জিনিসটা কি? এটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? রেচন নিয়ে যেহেতু আমরা পড়বো। আচ্ছা, রেচন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আমাদের দেহে উৎপন্ন এক ধরনের বজ্র সেটা দেহ থেকে নিষ্কাশিত হয়। কোন ধরনের বজ্র? নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। সো এই যে রেচন কি? রেচন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে নাইট্রোজেন, কি বললাম? নাইট্রোজেন 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 ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশিত হয়। কই থেকে? দেহ থেকে। দেহের বাইরে পাঠিয়ে দিব। ঠিক আছে? তাহলে দেখো, এই যে সংজ্ঞাটা বইয়ে ডিরেক্ট লেখাই আছে, আমি জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য এই কথাগুলো লিখলাম। ঠিক আছে? তো রেচন কি? রেচন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে উৎপন্ন যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ আছে সেটা দেহ থেকে নিষ্কাশিত হয়ে যায়, দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যায়। ঠিক আছে? তোমরা অনেকে একটা জিনিস ভুল করো যে রেচন হয়তো এই যে মল ত্যাগ করা হয়তো রেচনের অংশ। জি না ভাইয়া, মল ত্যাগ করা রেচনের অংশ না। মূত্র ত্যাগ করা, ইউরিন ত্যাগ করা, ঠিক আছে? মূত্র ত্যাগ করা যেটা, সেটা হচ্ছে রেচনের অংশ। তাহলে মূত্রের মাধ্যমে কি হচ্ছে? নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যাচ্ছে। ঠিক আছে না? তাহলে তো প্রয়োজন আছে মূত্র ত্যাগ করা, তাই না? আচ্ছা, তাহলে দেখো, এই যে রেচন যে হচ্ছে, রেচন কোন অঙ্গটার মাধ্যমে হচ্ছে? অঙ্গটার নাম কি? অঙ্গটার নাম হচ্ছে বৃক্ক বা কিডনি, যেটা তখন বললাম। সো এই বৃক্ক বা কিডনি যেটা থাকে কয়টা? 2টা, অর্থাৎ এক জোড়া।
সো এটার মাধ্যমেই কিন্তু দেহে উৎপন্ন যে বজ্র পদার্থগুলো আছে এটা কিন্তু দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় রেচনের অঙ্গ। এখন দেখো আমাদের কিন্তু পুরো দেহটাই অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে তৈরি। সো আমরা কোষকে কি বলি? কোষকে বলি আমাদের দেহের গঠনকারী এবং কার্যকরী একক। আমাদের দেহের গঠনকারী এবং কার্যকরী এককের নাম কি? কোষ, তাই না? সো কোষ দিয়ে পুরো দেহ তৈরি। ওই কোষ দিয়ে কি তৈরি হবে? কিডনি বা বৃক্ক তৈরি হবে। নেফ্রনটা কি? নেফ্রন হচ্ছে এই কিডনি বা বৃক্কের একক, ঠিক আছে? ওই যে কোষগুলা, যে কোষটা দিয়ে কিডনি বা বৃক্ক তৈরি হইতেছে। তাহলে নেফ্রনটা কি? নেফ্রন হচ্ছে বৃক্কের সে বৃক্ককে কি করতেছে? বৃক্ক গঠন করতেছে, এই জন্য বৃক্কের গঠনকারী ও কার্যকরী একক, ঠিক আছে? তাহলে নেফ্রন জিনিসটা কি? নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনকারী ও কার্যকরী একক, ঠিক আছে? মনে থাকবে তোমাদের। আচ্ছা, নেফ্রনের সাথে অনেকে নিউরনটা গুলায় ফেলে। নিউরনটা কি? নিউরন হচ্ছে আমাদের মস্তিষ্কে থাকে, আমাদের সুষুম্না কাণ্ডে থাকে, ওইখানে থাকে নিউরন। আর এটা কি? এটা হচ্ছে নেফ্রন। নেফ্রন কোথায় থাকে? বৃক্কে থাকে। বৃক্ক সে গঠন করে, এই জন্য গঠনকারী একক, এবং সে বৃক্কের সব কাজ নিয়ন্ত্রণ করে, এজন্য কার্যকরী একক। ওকে, সো এইভাবেই কিন্তু আমরা নোটে লিখে লিখে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করাবো এবং বইয়ের প্রত্যেকটা লাইন কিন্তু আমি পড়াবো, ঠিক আছে? এবং তোমাদের জন্য কিন্তু আমি বইটা সুন্দর করে দাগাইছি কোন লাইনগুলো ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি এই যে পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ক্লাসের যে লিঙ্কের যে কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে, ডিসক্রিপশনে ওইখানে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এইভাবেই কিন্তু আমরা বুঝে বুঝে পড়বো। এরপরে দেখো আমরা রেচন পদার্থ কোনগুলো, এগুলো দেখতে হবে। আচ্ছা, রেচন পদার্থ কি? রেচন পদার্থ হচ্ছে এই যে রেচন প্রক্রিয়ার মাধ্যমে যেসব নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশিত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রেচন পদার্থ, ঠিক আছে? এখন রেচন পদার্থ বলার টাইমে আমি তখন বলছিলাম যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কেন বলতেছি আসলে, এই জিনিসটা আমাদেরকে একটু ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে? ধরো তুমি খাবার খাইতেছো, খাবারের একটা প্রধান উপাদান কি? মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো তুমি খাও না? সেগুলোতে কি থাকে? এগুলোতে থাকে আমিষ। আমিষের ইংরেজি কি? আমিষের ইংরেজি হচ্ছে প্রোটিন, তাই না? সো আমিষ বা প্রোটিন তুমি যখন খাও, যেখানে কি থাকে? মাছ, মাংস, ডিম, দুধ, এগুলোতে তোমার আমিষ বা প্রোটিন থাকে, ঠিক আছে? এই আমিষ বা প্রোটিন তোমার দেহে প্রবেশ করে কি তৈরি করে জানো? অ্যামিনো অ্যাসিড তৈরি করে। অ্যামিনো অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? কোন প্রক্রিয়ার মাধ্যমে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়? পরিপাকের মাধ্যমে, পরিপাক, ঠিক আছে? তাহলে দেখো আমিষ তোমার দেহে তুমি যখন খাচ্ছ, প্রবেশ করতেছে, তখন পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া এই অ্যামিনো অ্যাসিডের আসলে কাজটা কি? এই অ্যামিনো অ্যাসিড কেন দরকার? দেখো অ্যামিনো অ্যাসিড কি করবে জানো? এই অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হচ্ছে শরীরে এই অ্যামিনো অ্যাসিডগুলো প্রবেশ করে, এরপর সে আমাদের দেহ প্রোটিন তৈরি করবে। দেহ প্রোটিন কি ভাইয়া? দেহ প্রোটিন হচ্ছে আমাদের দেহে যে প্রোটিনের অংশ আছে, লাইক এই যে মাসেল, এই মাসেলটা আসলে প্রোটিন দিয়েই তৈরি। তোমার দেহের প্রোটিনগুলো বা মাসেলগুলো, মাংসগুলো বারবার প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে। এই ক্ষয় রোধ করা, ক্ষয় পূরণ করা, এগুলো করে কে? ক্ষয় পূরণ করে এই যে তোমার অ্যামিনো অ্যাসিডগুলো মিলে আবার দেহ প্রোটিন তৈরি করার মাধ্যমে, ঠিক আছে? আবার ধরো তোমার শরীরে অনেক হরমোন আছে, এনজাইম আছে, এই হরমোন এনজাইমগুলোও কে তৈরি করে? এই অ্যামিনো অ্যাসিডগুলোই কিন্তু তৈরি করে, ঠিক আছে? তাহলে এই যে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে কি উৎপন্ন হবে? তোমার শরীরে গিয়ে দেহ প্রোটিন সে তৈরি করবে। দেহ প্রোটিন কোনগুলো? আমি বললাম যে তোমার দেহে যত মাংস বা মাসেল তৈরি হচ্ছে সেটা হচ্ছে দেহ প্রোটিন। তোমার দেহে যত হরমোন আছে, তোমার দেহে যত এনজাইম আছে, এইগুলাই কিন্তু সবগুলাই কিন্তু দেহ প্রোটিন। এটাকে একটু দেখাবো, যে লিখে রাখি একটু, মাসেল, তারপর হচ্ছে হরমোন, ঠিক আছে? তারপরে কি? এনজাইম। সো এগুলো কিন্তু দেহ প্রোটিন। ওকে, সো দেহ প্রোটিন তৈরি করলো সে। এরপর দেখো, ধরো তুমি খাইলা কত? ধরো তুমি হচ্ছে 100 পরিমাণ অ্যামিনো অ্যাসিড তোমার দেহে প্রবেশ করলো। এখন সবগুলোই কি এই কাজে লাগবে? ধরো 80 পরিমাণ লাগলো, ঠিক আছে? 90 পরিমাণ লাগলো, 60 পরিমাণ লাগলো, বাকি 20টা 40টা তোমার দেহে এক্সট্রা থেকে গেল। তাহলে ওগুলোকে আমরা কি বলবো? অতিরিক্ত বা এক্সট্রা অ্যামিনো অ্যাসিড। অতিরিক্ত এটা, ঠিক আছে? অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড বলবো আমরা এটাকে, তাই না? এই যে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড বললাম, এ দিয়ে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এত বড় শব্দ না লিখে আমরা অ্যামিনো অ্যাসিড এভাবে প্রকাশ করি, সমস্যা নেই। এই অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে জমা রাখার কোনোই উপায় নাই।
অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে এই যে জমা রাখবো না আমরা, আমাদের শরীরে জমা রাখার কোনোই উপায় নাই। এই জন্য অতিরিক্ত যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে যেটা আমরা শরীরে জমা রাখতে পারতেছি না, এই অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডগুলো এরপর কি হবে, তাহলে ভেঙে যাবে, যেহেতু জমা রাখতে পারতেছি না। এই জন্য অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডগুলো এরপর কি হয় জানো, ভেঙে যায়। ভেঙে যেয়ে সে কি তৈরি করে, ভেঙে যেয়ে সে তৈরি করে একদিকে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড, আচ্ছা কিটো অ্যাসিড নাম শুনছো কিনা এর আগে জানি না, বাট কিটো অ্যাসিডের কাজ কি জানো, কিটো অ্যাসিডের কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা। শক্তি উৎপন্ন করা, এই যে আমরা হচ্ছে প্রোটিন খাইলে যে শক্তি পাই, তোমরা হয়তো বিভিন্ন টাইমে পড়ছো প্রোটিন থেকে আমরা 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই, ওই শক্তিটা আসলে এভাবে পাইতেছি। অ্যামিনো অ্যাসিড ভেঙে যায় কিটো অ্যাসিড তৈরি করতেছে, কিটো অ্যাসিড যাইতেছে কোথায় জানো, ক্রেবস চক্রে। ক্রেবস চক্রে যায়, ক্রেবস চক্রের নাম তোমরা অনেকবার পড়বা এবং পড়ছো, ঠিক আছে। সো সে যায় কোথায়, সে যায় হচ্ছে ক্রেবস চক্রে। ক্রেবস চক্রের ইংরেজি কি, ক্রেবস সাইকেল, বাংলায় আমি মুখে বললাম এই জন্য ইংলিশটা লিখে দিলাম, ঠিক আছে। ক্রেবস সাইকেল, ক্রেবস চক্রের মাধ্যমে সে শক্তি উৎপন্ন করবে। আচ্ছা শক্তি উৎপন্ন করলো, ঠিক আছে। কিটো অ্যাসিডের সাথে আর কি উৎপন্ন হবে, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড ভেঙে যায় কিটো অ্যাসিড তৈরি করলো, কিটো অ্যাসিডটা শক্তি উৎপন্ন করলো, আমরা প্রোটিন থেকে এভাবেই শক্তি পাচ্ছি, এটা আমরা বারবার দেখছি। অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যেটা, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড কিটো অ্যাসিড এবং কি তৈরি করে, NH2 মূলক তৈরি করে। এটার নাম কি, এটার নাম হচ্ছে NH2 মূলক। এই যে NH2 মূলক সেটা কি করবে জানো, আমাদের শরীরে H+ এর আসলে কোনো অভাব নাই। H+ কই থেকে আসছে, কারণ আমাদের শরীরে পানি আছে, পানিটা ভেঙে যে কি তৈরি করে জানো, এই যে H2O, এই পানি ভেঙে যে তৈরি করে H+ এবং OH-। সো H+ এবং OH- তৈরি করে। সো ওই যে H+টা আমাদের শরীরে অনেক আছে, এই H+ এর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে, বিক্রিয়া করে তৈরি করবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া, অ্যামোনিয়া, ঠিক আছে। এই অ্যামোনিয়া বা NH3 যেটাকে আমরা বলি, এই অ্যামোনিয়াটা কি জানো, এই অ্যামোনিয়াটা হচ্ছে বিষাক্ত। এই অ্যামোনিয়াটা কি, অ্যামোনিয়াটা হচ্ছে বিষাক্ত, যথেষ্ট বিষাক্ত। ওকে, সো এই যে অ্যামোনিয়া যে বিষাক্ত, এরপর কি হবে জানো, এই অ্যামোনিয়াটা কোথায় চলে যাবে, এই অ্যামোনিয়াটা যেহেতু বিষাক্ত এই জন্য যাবে যকৃতে। ওকে, যকৃতে গিয়ে সে কি তৈরি করবে, যকৃতে গিয়ে তৈরি করবে ইউরিয়া। ইউরিয়া, ইউরিয়া একটা বজ্র পদার্থ, কিন্তু অ্যামোনিয়ার মতন এত বিষাক্ত না, ঠিক আছে। সো এটা কোথায় হচ্ছে এরপরে গিয়ে, এটা হচ্ছে যকৃতে গিয়ে, যকৃতে গিয়ে কি তৈরি করলো, যকৃতে গিয়ে অর্নিথিন একটা চক্র আছে, চক্রের নাম কি, অর্নিথিন চক্র। জাস্ট একবার শোনো, সমস্যা নেই। আচ্ছা লিখে দিই, তোমাদের কৌতূহল জাগতে পারে যে ভাইয়া এটা কি, মুখস্থ যে করতে হবে এরকম না, জাস্ট জেনে রাখো আর কি, অর্নিথিন চক্র। সো এই অর্নিথিন চক্রের মাধ্যমে কি হবে, ইউরিয়া তৈরি হবে। ইউরিয়া তৈরি হয়ে গেল। এই ইউরিয়াটাই হচ্ছে প্রধান বজ্র পদার্থ। রেচনেট, এই যে তুমি মূত্র দিয়ে তুমি মূত্র নিষ্কাশন করছো না, এই মূত্রে প্রধান যে বজ্র পদার্থ আছে সেটা কোনটা, সেটা হচ্ছে ইউরিয়া। বুঝছো, সেটাই কি, সেটাই হচ্ছে ইউরিয়া। এভাবেই ইউরিয়াটা তৈরি হচ্ছে। তাহলে একটু যদি আমি একটু রিক্যাপ করি, আমিষ বা প্রোটিন পরিপাক হইতেছে, পরিপাকের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড তৈরি হলো, অ্যামিনো অ্যাসিডের পরে দেহ প্রোটিন তৈরি করলো, শরীরের জন্য যেগুলো প্রয়োজন এগুলো তৈরি করলো। এরপর কি, এরপর হচ্ছে আমাদের শরীরে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড জমা রাখতে পারতেছে না, যেহেতু জমা রাখতে পারতেছে না এই জন্য এটা ভেঙে যায়, তৈরি করে কিটো অ্যাসিড, যেটা ক্রেবস চক্রের মাধ্যমে শক্তি উৎপন্ন করে, এবং NH2 মূলক। NH2টা H+ এর সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা কি, অ্যামোনিয়াটা বিষাক্ত, এই জন্য সে যাবে কোথায়, যকৃতে। যকৃতে একটা চক্র আছে, নাম হচ্ছে অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি করবে কি, অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি করবে ইউরিয়া। সো ইউরিয়াটা হচ্ছে প্রধান বজ্র পদার্থ, সেটা এভাবেই তৈরি হয়ে গেল। এখন কথা হচ্ছে, মূত্রে তো ভাইয়া আপনি বললেন প্রধান বজ্র পদার্থ ইউরিয়া, ঠিক আছে। ইউরিয়ার সংকেতটা একটু দেখে রাখো, ইউরিয়ার সংকেতটা হচ্ছে NH2CONH2, ঠিক আছে, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ওকে ভাইয়া, আপনি বললেন ইউরিয়া হচ্ছে প্রধান বজ্র পদার্থ, কিন্তু আমরা যখন দেখি যে মূত্রতে তো বেশিরভাগই পানি থাকে। এখন দেখো পানিটা আসলে কেন থাকে, দেখো তুমি যখন দ্রব এবং তোমার হচ্ছে দ্রাবক, এই জিনিসটা পড়ছো, দ্রাবকটা কি, দ্রাবকটা হচ্ছে পানি, দ্রাবক প্লাস দ্রব মিলে কি হয়, দ্রবণ হয়, ঠিক আছে না। সো দ্রবণ কেমন তৈরি হয়, দ্রাবক এবং দ্রব মিলে। দ্রাবক জিনিসটা কি, সবগুলো দ্রবকে দ্রবীভূত করে কে, সে, ঠিক আছে। দ্রব কোনটা, দ্রব আসলে এই যে বজ্র পদার্থ যেগুলো আছে, এই বজ্র পদার্থগুলো হচ্ছে দ্রব। বজ্র পদার্থ যেগুলো আছে, এই বজ্র পদার্থগুলো কি, বজ্র পদার্থগুলো হচ্ছে দ্রব। এই দ্রবগুলোকে দ্রবীভূত করে কে, দ্রাবক,
সে বাকিগুলোকে দ্রবীভূত করে দ্রবীভূত করে দ্রবীভূত করে দ্রবীভূত করে কি করে, এই যে দ্রবণ তৈরি করার মাধ্যমে বাইরে, শরীরের বাইরে নিয়ে চলে যায়। ঠিক আছে, সো দ্রবণটা তৈরি হয়, দ্রবণটা আসলে শরীর থেকে পাস করা ইজি, মূত্রটা পাস করা ইজি। কঠিন একটা পদার্থ বের হলে পাস করা কত কঠিন হইতো, তাই না? তাহলে এই যে দ্রবগুলাকে দ্রবীভূত করে দ্রাবক, তৈরি হয় দ্রবণ, ওই দ্রবণটা এরপর শরীর থেকে বের হয়ে যায়। তাহলে দেখো, রেচনের যদি বলা হয় রেচনের প্রধান পদার্থ কোনটা, রেচনের প্রধান পদার্থই হচ্ছে পানি। পানির পরিমাণ প্রায় 97 থেকে 98% থাকে। ঠিক আছে, পানির পরিমাণ অনেক, 97 থেকে 98%। এই জন্য প্রধান রেচন পদার্থ যদি বলা হয়, প্রধান রেচন পদার্থ, এই যে প্রধান রেচন পদার্থ বা রেচনের প্রধান পদার্থ, ঠিক আছে, সেটা কি দিবা, সেটা অবশ্যই তোমাকে কি বলতে হবে, পানি বলতে হবে। কিন্তু যদি বলা হয় প্রধান বজ্র পদার্থ কোনটা, রেচনের প্রধান বজ্র পদার্থ কোনটা, কারণ পানি তো বজ্র না, তাই না, পানি তো দ্রাবক হিসেবে ইউজ হয়েছে। সো প্রধান বজ্র পদার্থ কোনটা, সেটা তোমাকে কি দিতে হবে, ইউরিয়া দিতে হবে। এবার ক্লিয়ার, বুঝতে পারছো? এবং এই ইউরিয়া কই থেকে তৈরি হইতেছে, ইউরিয়া কিন্তু আলটিমেটলি তৈরি হইতেছে কোথায়, কোথায় তৈরি হইতেছে, যকৃতে তৈরি হইতেছে। কি থেকে, অ্যামোনিয়া থেকে। ঠিক আছে, আসছে কই থেকে, এগুলো আসছে কিন্তু আমিষ থেকে। সো আমিষ জাতীয় খাদ্য বা তোমার হচ্ছে মাসেল যেটা আছে সেখান থেকেই তোমার কি আসতেছে, আলটিমেটলি ইউরিয়াটা আসতেছে। ইউরিয়াটা তৈরি হচ্ছে কোথায়, যকৃতে তৈরি হচ্ছে। তোমাদের কিন্তু অনুশীলনীতে এই প্রশ্নটা আসছে যে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়। দেখো আমরা দেখে আসলাম যে ইউরিয়া তৈরি হয় কোথায়, যকৃতে তৈরি হয়। ঠিক আছে, সো ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, যকৃতে উৎপন্ন হয়। এবং এটা কিন্তু প্রধান বজ্র পদার্থ। ঠিক আছে, আর রেচনের প্রধান পদার্থ যেটা 97% প্রায় থাকে, 97% থাকে, সেটা হচ্ছে পানি। আর যদি বলে বজ্র, কারণ পানি তো বজ্র না রে ভাই, পানি তো হচ্ছে দ্রাবক, বজ্রগুলোকে সে নিয়ে যাচ্ছে, তাই না, সেটা কি হবে, সেটা হচ্ছে ইউরিয়া, প্রধান বজ্র পদার্থ। এরপর আর কি থাকে, পানি গেল, ইউরিয়া গেল, ইউরিক অ্যাসিড থাকে, তারপর ক্রিয়েটিনিন থাকে, বিভিন্ন লবণ থাকে। লবণের মধ্যে কি আছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো। ঠিক আছে, সো এই লবণগুলো আছে। ওকে, তাহলে লবণ আছে বিভিন্ন। এরপরে কি আছে, ইউরোক্রোম আছে। তাহলে ইউরোক্রোম, এই যে ইউরোক্রোমটা কি জানো, ইউরোক্রোমের কারণেই কিন্তু হালকা হলুদ কালারের তোমার যে ইউরিনটা বা মূত্রটা হালকা হলুদ বর্ণের হয় না, বা খড় বর্ণের হয় না। সো এই হালকা হলুদ বর্ণ বা খড় বর্ণের হওয়ার পেছনে যে কারণ, সেটা হচ্ছে ইউরোক্রোম। তাহলে ইউরোক্রোম হচ্ছে এক প্রকার রঞ্জক। ইউরোক্রোমটা কি, ইউরোক্রোম হচ্ছে রঞ্জক, রঞ্জক যার কি থাকে, যার বর্ণ থাকে। সো ইউরোক্রোমটা হচ্ছে এক প্রকার রঞ্জক, যেটার কারণে মূত্রের রং কি হচ্ছে, হালকা হলুদ বর্ণের হচ্ছে। ওকে, যেটার কারণে মূত্রের রংটা কি হচ্ছে, হালকা হলুদ বর্ণের হচ্ছে। তাহলে দেখো রেচন পদার্থ কি কি আছে সবগুলো জেনে নিলাম। সো এই সবগুলোর কম্বিনেশনেই কি তৈরি হচ্ছে, তোমার এই যে মূত্র বা ইউরিন, এই ইউরিন বা মূত্র তৈরি হচ্ছে। ঠিক আছে, এই ইউরিন বা মূত্র তৈরি হচ্ছে। ওকে, সো আমরা কিন্তু এটা দেখে ফেললাম। ওকে, তাহলে এই রেচন পদার্থগুলো যেগুলো আমি ডিসকাশন করলাম, এগুলো মিলেই কিন্তু তৈরি হচ্ছে তোমার এই যে রেচন বা মূত্র। এখন কথা হচ্ছে, মূত্র তৈরি হয় কোথায়, ইউরিয়া তৈরি হয় কিন্তু যকৃতে, আর এই মূত্র কিন্তু তৈরি করে বৃক্ক। ঠিক আছে, ভালোভাবে কিন্তু প্রশ্নটা খেয়াল করবে যে কোনটা কি বলছে। যদি বলা হয় ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, সেটার উত্তর কি হবে, সেটার উত্তর হবে যকৃৎ। ঠিক আছে, বা তোমার হচ্ছে লিভার, যকৃতের ইংরেজি কি, লিভার। ঠিক আছে, আর যদি বলা হয় মূত্র কোথায় উৎপন্ন হয়, সেটা উৎপন্ন হয় কোথায়, বৃক্কে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন চলো আমরা একটু দেখি যে আসলে কি কি পড়ছি আমরা। ঠিক আছে, আমাদের কি সবকিছু পড়া হইলো কিনা, এটা একটু আমরা দেখি, চেক করি। চলো, আচ্ছা, তাহলে দেখো রেচনটা কি, রেচন হচ্ছে মানবদেহের একটা জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহের বিপাক প্রক্রিয়া উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বজ্র পদার্থগুলো বের করে দেওয়া হয়। তাহলে এই সংজ্ঞাটা লিখবা, একে এক তুমি পাবা, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো যে তন্ত্রের মাধ্যমে, তাহলে যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ যেগুলো আসলে প্রয়োজন এগুলো নিষ্কাশিত হচ্ছে, সেটা হচ্ছে রেচন তন্ত্র। আচ্ছা, তন্ত্র জিনিসটা কি, তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করে তন্ত্র। তাহলে তন্ত্রটা কি, তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গ মিলিত হয়ে তৈরি করে তন্ত্র। ঠিক আছে, তাহলে অঙ্গগুলা, এই যে অঙ্গ, অনেকগুলো যে অঙ্গ থাকবে, এই অঙ্গগুলা মিলিত হয়ে যখন একটা একক কাজ করবে, একটা সিঙ্গেল কাজ করবে, সেটাকে বলি আমরা তন্ত্র। তাহলে অঙ্গগুলা মিলে একটা একক কাজ করতে হবে, সেটাকে আমরা বলবো তন্ত্র। কি করতে হবে, একক কাজ করতে হবে। তাহলে কি বললাম আমরা সবাই মিলে, একক কাজ। ঠিক আছে, একটা সিঙ্গেল কাজের করার উদ্দেশ্যে তারা মিলিত হবে। তাহলে দেখো
এখানে যে অঙ্গগুলো আছে তারা একটা সিঙ্গেল কাজ করার জন্য মিলিত হচ্ছে। কি কাজ করার জন্য মিলিত হচ্ছে? তারা রেচন করার জন্য মিলিত হচ্ছে। এই জন্য তাদেরকে আমরা কি বলতেছি? রেচন তন্ত্র বলতেছি। তাহলে তন্ত্র জিনিসটা কি? তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা তোমার হচ্ছে অংশ যেটাতে কি হয়, যেটাতে অনেকগুলো অঙ্গ মিলিত হয়। অনেকগুলো অঙ্গ মিলিত হয়, তারা একটা সিঙ্গেল কাজ করবে। তাহলে এখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটতেছে। এখানে দেখো কি আছে, বৃক্ক আছে, তারপর তোমার ইউরেটার আছে, ইউরেটারের বাংলা কি? রেচন নালী, ঠিক আছে। তারপর তোমার মূত্রথলি আছে, মূত্রনালী আছে, এগুলো অনেকগুলো অঙ্গ না। সো এই অঙ্গগুলো মিলিত হয়ে কি করতেছে? একটা সিঙ্গেল কাজ করতেছে। ওই কাজের নাম কি? রেচন প্রক্রিয়া। সো এই অঙ্গগুলো মিলে যে তন্ত্র গঠন করবে সেই তন্ত্রকে আমরা বলবো রেচন তন্ত্র। তাহলে রেচন তন্ত্রে কিন্তু এই অঙ্গগুলাই আছে। কি কি অঙ্গ আছে ভাইয়া? এই যে বৃক্ক আছে, তারপরে কি আছে? ইউরেটার। ওকে, এই যে বৃক্ক আছে, তারপরে কি আছে? ইউরেটার আছে, ঠিক আছে। ইউরেটারের বাংলা কি? ইউরেটারের বাংলা হচ্ছে রেচন নালী, রেচন নালী, রেচন নালী, ঠিক আছে। তারপরে কি আছে? মূত্রথলি আছে, তারপরে কি আছে? মূত্র নালী আছে। সো এই যে অঙ্গগুলো মিলে একটা সিঙ্গেল তন্ত্র তৈরি করতেছে, সেই তন্ত্রের নামই আমরা দিছি রেচন তন্ত্র। ওকে, আচ্ছা। অঙ্গের নাম কি? কিডনি বা বৃক্কটা আমরা পড়ছি। কিডনি বা বৃক্কের এককের নাম হচ্ছে নেফ্রন, পড়ছি। রেচন পদার্থ বলতে কি বোঝায়? এই যে নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থগুলো আছে এগুলাকে বলা হয় রেচন পদার্থ, পড়ছি আমরা। আচ্ছা, স্বাভাবিক মূত্রের প্রায় নাই, এটা এক এক বই অনুযায়ী ইনফরমেশনগুলো ভ্যারি করে, ঠিক আছে। আমাদের ইন্টারমিডিয়েটের বই আছে 97%, প্রায় 97 থেকে 98%। এখানে কত আছে? 95%। সো তোমাদের বই অনুযায়ী তোমরা এটাই অ্যান্সার করবে আপাতত। আপাতত ইন্টারে গিয়ে আমি আবার ক্লাস নেব তোমার, তখন দেখবে যে আরও বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো 95%ই পানি, ঠিক আছে। আচ্ছা, অন্যান্য পদার্থের মধ্যে কি আছে? ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, ক্রিয়েটিনিন আছে, আমরা দেখলাম। বিভিন্ন প্রকার লবণ আছে, দেখলাম। এরপরে দেখো এই যে ইউরোক্রোম, ইউরোক্রোম থাকার, ইউরোক্রোম একটা কি? ইউরোক্রোম হচ্ছে এক প্রকার রঞ্জক পদার্থ, মানে সে কালারফুল একটা সাবস্টেন্স, সে কালার তৈরি করে। সো এটার কারণে কি হয়? মূত্রের কালার হালকা হলুদ বর্ণের হয়। এটার কারণে মূত্রের কালারটা কি হয়? হালকা হলুদ বর্ণের হয়, ঠিক আছে। আচ্ছা, মূত্রটা স্বাভাবিক অবস্থায় কি হয় জানো? মূত্রটা স্বাভাবিক অবস্থায় হয় অম্লীয়, অম্লীয়, ঠিক আছে, বা অ্যাসিডিক, অ্যাসিডিক। তাহলে পিএইচ এর মান কত হবে? পিএইচ এর মান 7 থেকে কম হবে, ঠিক আছে। তাহলে মূত্র স্বাভাবিক অবস্থায়, তুমি যে এখন মূত্র ত্যাগ করতেছো সেটা স্বাভাবিক অবস্থা। এই স্বাভাবিক অবস্থাতে মূত্র যেটা, মূত্র কি হবে? 7 এর নিচে এটার পিএইচ হবে, অর্থাৎ এটা অম্লীয় প্রকৃতির হবে। কোন প্রকৃতির হবে? অম্লীয় প্রকৃতির হবে, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম হয় যে তুমি বেশি পরিমাণে কি খাচ্ছ? বেশি পরিমাণে তুমি আমিষ জাতীয় খাবার খাচ্ছ। আমিষ জাতীয় খাবার মানে কি? মাছ মাংস অনেক খাচ্ছ, ঠিক আছে। ঈদের সময় আসলে কি হয়? ঈদের সময় আমরা এক একজন 1 কেজি করে মাংস খেয়ে ফেলি, তাই না? সো তুমি এত পরিমাণে মাংস খাইলা, তখন কি হবে? তোমার যে অম্লতা আরও বৃদ্ধি পাবে, ঠিক আছে। মূত্রের যে অম্লতা সেটা আরও বৃদ্ধি পাবে। স্বাভাবিক অবস্থাতেই মূত্র অম্লীয়, ঠিক আছে। যদি তুমি আরও বেশি পরিমাণে তুমি প্রোটিন খাও, আমিষ খাও, তাহলে মূত্রে অম্লীয় যে পরিমাণটা, অম্লতা, সেটা আরও বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি এরকম হয় যে ফলমূল তুমি বেশি খাচ্ছ, তরি তরকারি এগুলো বেশি খাচ্ছ, তখন মূত্রটা কি হয়ে যাবে? ক্ষারীয় হয়ে যাবে। জিনিসটাকে আমি বুঝাতে পারছি? জিনিসটা তাহলে কি হলো? স্বাভাবিক অবস্থায়, একটা স্বাভাবিক অবস্থায় মূত্র যেটা, মূত্রটা অম্লীয়ই হয়, ঠিক আছে। স্বাভাবিক অবস্থায় মূত্র কি হয়? অম্লীয় হয়। কিন্তু যখন তুমি আমিষ খাওয়ার পরিমাণ বাড়ায় দাও, তখন মূত্রটা কি হবে? তোমার অম্লটা আরও বেশি হয়ে যাবে। আর যদি ফলমূল, তারপর শাকসবজি, এই জিনিসগুলো তুমি আরও বেশি খাও, তখন কি হবে? তোমার যে মূত্র সেটা ক্ষারীয় হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা তাহলে রেচন পদার্থ এটা আমরা পড়লাম। এখন আমরা মূল আলোচনা বৃক্কটাতে চলে আসবো, ঠিক আছে। বৃক্ক পড়বো, এরপর হচ্ছে মূত্র কোন দিক দিয়ে আসতেছে, এই জিনিসগুলো সবগুলো আমরা একে একে পড়বো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, শুরুতে আমাদের কি জানতে হবে? শুরুতে জানতে হবে যে বৃক্কের অবস্থান তাহলে কোথায়? বৃক্কের অবস্থান দেখো পেছনে দেখানো হয়েছে। তার মানে আসলেই বৃক্কের অবস্থান, তুমি যদি মেডিকেলে আমাদেরকে ধরো কোনো একটা টিচার জিজ্ঞাসা করলো, মেডিকেল স্টুডেন্ট আমাদেরকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, ঢাকা মেডিকেলে, যে বলো তো বাবা যে বৃক্ক আমাদের কোথায় অবস্থান করে? আমি যদি এইভাবে দেখাই যে বৃক্ক এখানে থাকে, তাহলে আমি ফেল। কেন? বৃক্কের অবস্থান পেছনে ভাইয়া, বৃক্কের অবস্থান এই যে এইখানে, ঠিক আছে, এইখানে বৃক্কের অবস্থান পেছন দিকে। সো পেছন দিকে যদি তুমি হচ্ছে এখানে ঘুষি মারো, তাহলে কিডনির ক্ষতি হবে, বৃক্কের ক্ষতি হবে, ঠিক আছে। তাহলে বৃক্কের অবস্থান পেছনে, এইখানে, বুঝছো? তাহলে আর দেখো আমাদের এই যে শরীরে পিঠের এই যে মাঝ বরাবর যে দণ্ডটা, ঠিক আছে, দণ্ডের মতন যে অংশটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে মেরুদণ্ড। তাহলে দেখো মেরুদণ্ডের দুই পাশে, তাহলে এই যে দেখো কোমর অঞ্চলে, কোন অঞ্চলে এটাকে বলা হয়? কোমর অঞ্চলে। কোমর অঞ্চলে অবস্থানটা কোথায়? তাহলে কোমর অঞ্চলে। এবং এই গহ্বরটা, যে গহ্বরে থাকে, এটা নাম হচ্ছে উদর গহ্বর, ঠিক আছে। তাহলে
প্রথম জিনিসটা কি, সে অবস্থান কই করতেছে, তাহলে আমি কি দেখাইলাম, এটা কোমর না, আমার আমার তো কোমর, তাই না? তার অবস্থানটা তাহলে কোথায় কোথায়, দেখো কত কিছু আছে। কোমর অঞ্চলে, প্রথম হচ্ছে কোমর অঞ্চলে, গেল। এরপর আসো, এরপর কোমর অঞ্চলে, কোমর অঞ্চলে কোথায়, এই যে দেখো মেরুদণ্ড আছে, দণ্ডের মতন যে অংশ আছে পিঠের মাঝ বরাবর, তোমরা জানো এটার নাম কি, এটার নাম হচ্ছে মেরুদণ্ড। সো মেরুদণ্ডের দুই পাশে, যে দেখো মেরুদণ্ডের দুই পাশে, মেরুদণ্ডের দুই পাশে, ঠিক আছে, দুই পাশে দুইটা থাকে। এরপরে দেখো মেরুদণ্ডের দুই পাশে, এখন উদর গহ্বর বললাম। এখন এই যে দেখো এইখানে, এটার নাম কি, সামনে এটা কি থাকে, আমাদের বক্ষপিঞ্জর থাকে, ঠিক আছে, এই পুরোটা, এই অংশটার নাম হচ্ছে বক্ষপিঞ্জর। এখান থেকে শুরু করে প্রায় এই পর্যন্ত বিস্তৃত থাকে, ঠিক আছে। সো এই যে বুক বা বক্ষপিঞ্জর যেটা আছে, এই অস্থি দিয়ে তৈরি, তোমরা এটা কিন্তু ফিল করতে পারবা, এগুলা তুমি হচ্ছে ফিল করতে পারবে, দেখো এখানে অস্থি আছে, ঠিক আছে। সো এই যে বক্ষপিঞ্জর যে গঠিত হয়েছে এইরকম একটা স্ট্রাকচার, এই বক্ষপিঞ্জরের নিচে অবস্থান করতেছে, ঠিক আছে। তাহলে বক্ষপিঞ্জরের নিচে, মেরুদণ্ডের দুই পাশে এবং কোমর অঞ্চলে কিন্তু তোমার এই যে বৃক্কটা সেটা অবস্থান করতেছে। সো মেরুদণ্ডের দুই পাশে, আর কোথায়, বক্ষপিঞ্জরের নিচে, বক্ষপিঞ্জরের নিচে, ঠিক আছে, বক্ষপিঞ্জরের নিচে, কোমর অঞ্চলে মেরুদণ্ডের দুই পাশে বক্ষপিঞ্জরের নিচে এইখানে অবস্থানটা করতেছে, ঠিক আছে। বৃক্কের অবস্থান আমরা পড়ে ফেললাম। এরপর আসো দেখতে কেমন, দেখতে কেমন সে, দেখতে দেখো শিমের বিচির মতন, শিমের বিচি কখনো দেখছো? সো শিমের বিচির মতন দেখতে আসে, শিমের যে বিচি, শিমের বিচির মতন, শিমের বিচির মতো দেখতে, ওকে। আচ্ছা, এখন এই যে তোমার হচ্ছে কিডনি বা বৃক্ক আছে, এখানে প্রবেশ করে কি কি আর বের হয় কি কি, দেখো এইখানে প্রবেশ করতেছে কি কি, প্রবেশ করতেছে যে কোনো অঙ্গে রক্ত সাপ্লাই দেওয়ার জন্য বা রক্ত দেওয়ার জন্য, সেখানে প্রবেশ করে কি শিরা, ধমনী, ঠিক আছে, ধমনী প্রবেশ করে। আর বের হয় কি, বের হয় হচ্ছে শিরা। তাহলে দেখো এই বৃক্কের নিজস্ব কিডনি তোমার কি লাগবে, তার হচ্ছে রক্ত লাগবে, তাই না? রক্ত থেকেই তো সে হচ্ছে রক্তটাকে কি করে, রক্তটাকে পরিশ্রুত করে, রক্ত থেকে যে বজ্র পদার্থ সেগুলো সে অপসারণ করে দিয়ে এরপর শরীর থেকে আমরা বের করে দিতেছি। সো রক্তটা একটা অঙ্গে রক্ত প্রবেশ করে কিসের মাধ্যমে, ধমনীর মাধ্যমে, ঠিক আছে, ধমনীর মাধ্যমে প্রবেশ করবে। হার্ট বাদে, হার্টে ব্যতিক্রম, হার্ট কি করে, হার্টই আসলে বা হৃৎপিণ্ডটা আসলে প্রত্যেকটা অঙ্গে এরকম রক্ত সাপ্লাই দিতেছে, পাঠাইতেছে। হার্ট হচ্ছে একটা পাম্পিং মেশিন, সে কি করে, রক্ত এভাবে পাম্প করে এভাবে চাপ দেয়, তাহলে রক্তটা পাম্প করে সে কি করবে, প্রত্যেকটা অঙ্গে রক্তটা পাঠাইতেছে, আবার প্রত্যেকটা অঙ্গ থেকে আবার রক্ত সে নিতেছে, গ্রহণ করতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ওটা পরে অন্য কোনো চ্যাপ্টারে পড়তে পারবো। তাহলে দেখো এই যে বৃক্ক, যেটা আমরা বললাম, বৃক্কে ঢুকতেছে কি, রক্ত সাপ্লাই দেওয়ার জন্য ঢুকতেছে হচ্ছে ধমনী, আবার ওইখান থেকে অক্সিজেনযুক্ত রক্ত সেটা ঢুকলো, বের হবে কি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে একটা অঙ্গে ঢুকে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত এটা নিয়ে যাওয়ার জন্য, অক্সিজেনযুক্ত রক্ত এটা নিয়ে যাওয়ার জন্য কি আছে, ধমনী আছে, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটা বের করার জন্য কি আছে, শিরা আছে, ওকে। তাহলে ঢুকতেছে কে, ঢুকতেছে একটা ধমনী, বের হইতেছে কে, বের হইতেছে একটা শিরা। তাহলে অক্সিজেনযুক্ত রক্ত কিডনি বা বৃক্কতে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে কে, ধমনী। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটা কিডনি থেকে বের করে নিয়ে আসার জন্য, কারণ অক্সিজেন ইউজ করে সেলগুলো কি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, সেটা বের করে নিয়ে আসার জন্য কাজ করতেছে কি, শিরা, ঠিক আছে। তাহলে কিডনিতে প্রবেশ করতেছে কে, প্রবেশ করতেছে হচ্ছে, যেহেতু কিডনির সাথে সবকিছু দেখবা যে রেনাল শব্দটা অনেক জড়িত, ঠিক আছে, কিডনি নিয়ে যাই আসুক না কেন রেনাল কথাটা আসবে। তাহলে প্রবেশ করে কে কিডনিতে, রেনাল ধমনী, রেনাল ধমনী, ঠিক আছে। আচ্ছা, আর স্নায়ু, আমাদের মস্তিষ্ক বা তোমার সুষুম্নাকাণ্ড, এরা হচ্ছে প্রত্যেকটা অঙ্গকে নিয়ন্ত্রণ করে। তাহলে তোমার ব্রেন থেকে বা সুষুম্নাকাণ্ড থেকে কি যাবে, সুষুম্না, তোমার হচ্ছে বিভিন্ন স্নায়ু তন্তু যাবে, ঠিক আছে, স্নায়ু তন্তু যাবে, স্নায়ু তন্তু যাবে, ঠিক আছে। তাহলে কি বললাম, রেনাল ধমনী প্রবেশ করবে এবং স্নায়ুতন্তু প্রবেশ করবে। বের হয়ে আসবে কি, শিরা বের হয়ে আসবে, রেনাল শিরা বের হয়ে আসবে, ঠিক আছে। আর কি বের হয়ে আসবে কিডনি থেকে, রেনাল শিরা ছাড়া আরেকটা কি আছে, একটু আগে দেখলাম, মূত্র তোমার এই যে বৃক্ক থেকে বের করে নিয়ে আসে কোথায়, মূত্রথলিতে নিয়ে আসে, কে নিয়ে আসে, এটা ইউরেটারটা নিয়ে আসে।
বা মূত্র বা রেচন নালীটা নিয়ে আসে, ঠিক আছে। তাহলে রেচন নালী বা ইউরেটার বৃক্ক থেকে মূত্রটা বের করে নিয়ে এসে কোথায় নিয়ে আসবে, মূত্রথলিতে নিয়ে আসবে। তাহলে বের হয়ে আসে কি আরেকটা বের হয়ে আসে ইউরেটারের বাংলা কি, ইউরেটারের বাংলা হচ্ছে রেচন নালী। সো ইউরেটার বা রেচন নালী, ঠিক আছে। সো ইউরেটার বা রেচন নালীর মাধ্যমে তোমার মূত্রটা বের হয়ে আসবে। সো বৃক্ক থেকে কিন্তু এটা বের হয়ে আসে, ঠিক আছে। রেনাল পেলভিসটা কি ভাইয়া? রেনাল পেলভিসটা হচ্ছে এই যে ইউরেটার সে কি করে, সে হচ্ছে বৃক্ক থেকে মূত্রথলিতে নিয়ে আসে। মূত্রথলিতে মূত্রটা জমা থাকে। মূত্রথলিতে কি হয়, মূত্রটা জমা থাকে। এই যে তোমার হচ্ছে ইউরেটার, সে হচ্ছে বৃক্ক থেকে তোমার হচ্ছে যে এখানে নিয়ে আসতেছে, মূত্রথলিতে নিয়ে আসতেছে। সো বৃক্কের এমন একটা জায়গা যেখানে সে যখন উৎপন্ন হয়, ঠিক আছে, ইউরেটারের যখন শুরু, তখন সে কি হয়, একটু প্রসারিত মানে প্রশস্ত থাকে, বুঝছো। তাহলে একটা ফানেলের মতন একটা গঠন তৈরি করে ওইখানে। সো সো এই যে ঠিক শুরুর জায়গাটা, তুমি যদি তোমার বইয়ের যে ফিগারটা একটু ক্লোজলি খেয়াল করো, যে ইউরেটারের শুরুর জায়গাটা কি হয়, একটু প্রশস্ত হয়, ফানেলের মতন একটু চওড়া হয়, ঠিক আছে। তাহলে দেখো শুরুর যে জায়গাটা, ইউরেটারের শুরু, যেখানে ইউরেটারটা কি হয়, ইউরেটারটা ফানেলের মতন প্রসারিত হয়, সেই অংশটার নাম হচ্ছে রেনাল পেলভিস। সেই অংশটার নামটা হচ্ছে রেনাল পেলভিস। তাহলে রেনাল পেলভিস জিনিসটা কি, ইউরেটারের ফানেলের মতো প্রশস্ত, ঠিক আছে। এটা কি প্রশস্ত, ঠিক আছে, ফানেলের মতন প্রশস্ত শুরুর অংশ, ঠিক আছে। সো এটাই কি, এটা হচ্ছে রেনাল পেলভিস। তাহলে রেনাল পেলভিসটা কি ভাইয়া? রেনাল পেলভিসটা হচ্ছে ইউরেটারের ফানেলের মতন প্রশস্ত শুরুর অংশ। তাহলে ইউরেটারের শুরুর অংশটা কি হয়, ফানেলের মতন প্রশস্ত হয়। সো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রেনাল পেলভিস। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে অনেক কিছু দেখতেছি। রেনাল পেলভিস আমরা পড়লাম। এখন আমরা একটা বৃক্কের গঠন আসলে দেখব, আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা বৃক্ক কিভাবে গঠিত হইতেছে? এই বৃক্কের সবার বাইরে ওই বৃক্কটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা আবরণ থাকে, বুঝছো। ওই আবরণটার নাম কি? ওই আবরণটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। আমি একে একে নামগুলো এখানে লিখবো, ঠিক আছে, এরপর আমি ফিগার থেকে দেখাবো আসলে। তাহলে রেনাল কি, এটা রেনাল হচ্ছে ক্যাপসুল, ঠিক আছে। তাহলে রেনাল ক্যাপসুলটা কি ভাইয়া? ক্যাপসুলটা কি? রেনাল ক্যাপসুলটা হচ্ছে এই যে বৃক্কের যে আবরণ, সেই আবরণটার নামই হচ্ছে রেনাল ক্যাপসুল। বৃক্কের যে আবরণ, সেই আবরণটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। যেরকম লাংস বা ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। সেরকম এরকম বৃক্কেরই আবরণের নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। এখন এই বৃক্কটাকে যদি আমরা ভাগ করি, এই বৃক্কটার গঠনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, বুঝছো। আমরা কিন্তু শুরুতে এই যে সবার বাইরে কি থাকে, সবার বাইরে থাকে তোমার হচ্ছে রেনাল ক্যাপসুল, এটা আমরা পড়ে ফেললাম, ঠিক আছে। এখন আমরা এর ঠিক ভেতরের অংশ আসবো। এর ভেতরের অংশ আমরা যদি এটাকে কাটি, এভাবে স্লাইস করি, তাহলে দেখো এর রেনাল ক্যাপসুলের ভেতরে এবং এই যে এই অংশটা, অর্থাৎ এর বাইরের দিকে যে অংশ, ঠিক আছে, এর বাইরের দিকে যে অংশটা আমি এখন মার্ক করতেছি, ঠিক আছে, এই অংশটা, এটাকে কি বলা হয়, রেনাল কর্টেক্স। তাহলে বৃক্কের বাইরের দিকের অংশ, এটাকে বলা হয় রেনাল কর্টেক্স। আমি এখান থেকে দেখাচ্ছি, বই থেকে আরেকবার দেখাবো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে রেনাল কর্টেক্সটা কি? ইংরেজিতে এইভাবে লিখি আমরা, CORTEX, রেনাল কর্টেক্স। তাহলে কর্টেক্সটা কি? কর্টেক্স হচ্ছে যে বাইরের যে অংশগুলো, সেটা হচ্ছে রেনাল কর্টেক্স, বাইরের দিকে যে পার্টটা, ঠিক আছে। তাহলে বৃক্কের বাইরের দিকে যে পার্টটা, সেটাকে বলা হয় রেনাল কর্টেক্স। তাহলে ভাই মেডুলাটা কি? মেডুলাটা হচ্ছে ঠিক ভেতরের অংশটা, এই যে ভেতরের অংশটা, এর পরের পার্টটা যেটা আমরা মার্ক করতেছি, এই যে সাদা কালার দিয়ে যেটা মার্ক করলাম, ঠিক আছে। আচ্ছা, সাদাটা বোঝা যাচ্ছে না, আমরা রেডটাই নিই। তাহলে দেখো বৃক্কের ভেতরের দিকে যে অংশ, সেটাকে বলা হয় রেনাল মেডুলা। তাহলে বৃক্কের ভেতরের দিকের অংশ, এটাকে বলে রেনাল মেডুলা। দেখো বৃক্ক কিন্তু কাভার, ঠিক আছে, এটাকে বলে রেনাল মেডুলা। ঠিক আছে। আচ্ছা,
তাহলে দেখো কি কি বলছি, কি কি বলছি। আচ্ছা, এটা সরানো যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে দেখো বৃক্কের কি থাকে, বৃক্কের একটা নিজস্ব আবরণ আছে, ওই আবরণটার নাম কি, ক্যাপসুল। এরপরে বৃক্কের বাইরের দিকের অংশটাকে কি বলা হয়, রেনাল কর্টেক্স। বাইরের দিকের অংশটাকে কি বলা হয়, রেনাল কর্টেক্স। ভিতরের দিকের অংশটাকে কি বলা হয়, রেনাল মেডুলা। রেনাল মেডুলা। এখন মেডুলা আসলে কি কি আছে জানো, মেডুলা আসলে কি কি পার্ট আছে, মেডুলা আসলে কি কি আছে, মেডুলা আসলে কি কি আছে জানো, মেডুলাতে আসলে, মেডুলা আসলে দুইটা অংশ নিয়ে তৈরি। একটা হচ্ছে এই যে পিরামিড আকারের যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে পিরামিডের মতন যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলে রেনাল পিরামিড। ঠিক আছে, আমরা একটু বই থেকে আরো সুন্দর ফিগার দেখি, দেখো এই যে দেখো এখানে যে পিরামিডের মতন, তোমরা তোমাদের বইয়ের ফিগারটা বের করো, পিরামিডের মতন যে অংশটা আছে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রেনাল পিরামিড। ঠিক আছে, এই যে দেখো, সো এইখানে এই যে অংশগুলা, এই অংশগুলা এটাকে বলা হয় রেনাল পিরামিড। এই অংশটাকে কি বলা হয়, এই অংশটাকে বলা হয় রেনাল পিরামিড। পিরামিড, ঠিক আছে, এগুলোকে কি বলে, রেনাল পিরামিড, পিরামিডের মতন দেখতে। তাহলে দেখো সবার বাইরের আবরণের নাম কি, রেনাল ক্যাপসুল। এরপরে কিডনির বাইরের দিকের অংশটাকে বলে রেনাল কর্টেক্স। এরপরে ঠিক ভেতরের দিকের অংশটাকে বলে রেনাল মেডুলা। রেনাল মেডুলা দুইটা অংশ দিয়ে তৈরি, কি কি অংশ দিয়ে তৈরি, রেনাল মেডুলার কি থাকে, এরকম পিরামিড থাকে, এরকম কি থাকে, পিরামিড থাকে। সো পিরামিড থাকে কয়টা, পিরামিড থাকে তোমার 8 থেকে 12টা, 8 থেকে 12টা থাকে তোমার পিরামিড। 8 থেকে 12টা কি থাকে, 8 থেকে 12টা থাকে রেনাল পিরামিড। পিরামিডের মাঝে মাঝে যে ফাঁকা জায়গা, এই যে দেখো যেটা মার্ক করতেছি, পিরামিডের মাঝে মাঝে দেখো ফাঁকা জায়গা আছে, ঠিক আছে, ওই ফাঁকা জায়গা ওটাকে কি বলা হয়, রেনাল কলাম। রেনাল কলাম, রেনাল কলাম বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো কি কি বললাম, এই যে মেডুলা, মেডুলার দুইটা অংশ, মেডুলার দুইটা অংশ, একটা হচ্ছে রেনাল পিরামিড, একটা হচ্ছে পিরামিড, রেনাল পিরামিড, একটা হচ্ছে রেনাল পিরামিড, আর এটা কি, আর এটা হচ্ছে রেনাল কলাম। ঠিক আছে, রেনাল কলাম, রেনাল কলাম, COLUMN, এই যে কলামটা, ঠিক আছে, এটা হচ্ছে রেনাল কলাম। ওকে, তাহলে দেখো বৃক্ক, বৃক্কতে কি কি প্রবেশ করে, কি কি বের হয়, এটা আমরা দেখছি। ওকে, বৃক্কের বাইরের আবরণের নাম আমরা দেখছি, বাইরের দিকের অংশকে বলা হয় কর্টেক্স, ভেতরের দিকে মেডুলা। মেডুলা আবার দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে রেনাল পিরামিড, এরপরে কি রেনাল কি কলাম। ওকে, রেনাল পিরামিড এবং কলাম। এখন দেখো এই যে পিরামিড, পিরামিডের মধ্যে দেখবা যে অনেক দাগ দাগ আছে। ঠিক আছে, তোমরা তোমাদের বইয়ের ফিগারটা একটু লক্ষ্য করো, যে এই যে রেনাল পিরামিড, পিরামিডের মধ্যে কি আছে, এরকম দাগ দাগ হয়ে আছে। এই দাগ দাগ এগুলোকে কি বলা হয়, প্যাপিলা বলা হয়। রেনাল পিরামিডের মধ্যে যে দাগগুলো আছে এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় প্যাপিলা। প্যাপিলা, ঠিক আছে, প্যাপিলা, প্যাপিলা, ঠিক আছে, প্যাপিলা। এরপর কি হয়, প্যাপিলাটাই, প্যাপিলা মূত্র নিয়ে পেলভিসে এসে উন্মুক্ত হয়। ঠিক আছে, এই যে প্যাপিলা, রেনাল প্যাপিলা যেগুলো আছে, এই প্যাপিলাগুলো আসলে মূত্র নিয়ে আসে নেফ্রন থেকে, আমরা দেখবো পরবর্তীতে দেখবো। ঠিক আছে, সো এই নেফ্রন থেকে যে মূত্র উৎপন্ন হয় সেটা প্যাপিলা দিয়ে কোথায় আসে, পেলভিসে চলে আসে। এরপর পেলভিস থেকে আমরা জানি, পেলভিস থেকে কি হয়, পেলভিস থেকে ইউরেটার দিয়ে চলে আসে মূত্রথলিতে, মূত্রথলিতে জমা থাকে, মূত্রনালী দিয়ে এরপর বাইরে নিষ্কাশিত হয়ে যায়। ঠিক আছে, সো পেলভিসে আসা মানে তো বুঝতে পারতেছো, পেলভিসে আসা মানে ইউরেটারে চলে আসা। সো ইউরেটার দিয়ে এরপর হচ্ছে কোথায় চলে যাবে, মূত্রথলিতে চলে যাবে। সো এই যে প্যাপিলা, প্যাপিলাটার আমরা নাম জেনে রাখি, মূত্র কিভাবে তৈরি হতে সেটা আমরা দেখবো একটু পরে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে এই যে পিরামিড, পিরামিডে কি থাকে, পিরামিডে থাকে অনেক প্যাপিলা। পিরামিডে কি থাকে, পিরামিডে থাকে হচ্ছে রেনাল প্যাপিলা। ঠিক আছে, প্যাপিলা, যে দাগ দাগ যে অংশগুলো এগুলোকে বলা হয় রেনাল প্যাপিলা, এটাকে কি বলা হয়, রেনাল প্যাপিলা বলা হয়। ঠিক আছে, আচ্ছা, সো চলো আমরা কি কোনো জিনিস বই থেকে দেখতে পারি না, হ্যাঁ দেখবো, তাহলে চলো বই থেকে একটু দেখবো। ঠিক আছে, আচ্ছা, লেখা গেলে একটু উলট পালট হয়ে গেছে, আমরা আবার আগের জায়গায় নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে বোঝা গেল যে তোমার হচ্ছে বইতে না লিখে সাইডে লিখতে হবে আর কি। ওকে, এই যে পিএইচ যে অম্লীয়, পিএইচ এর সাথে নিচে অম্লীয়, এগুলো তোমরা হচ্ছে তোমাদের বইতে সাথে সাথে টুকে রাখো। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো উদর গহ্বর, উদর গহ্বর পেছনের অংশে, আমাদের শরীরের পেছনের অংশে, এটাকে আমরা কি বলি, কোমর অঞ্চল বলি। ঠিক আছে, কোমর অঞ্চল বললে দেখবা যে, বা কোটি দেশীয় অঞ্চল, কোটি দেশীয় অঞ্চল বা কোমর অঞ্চল, এটা বললে আরো পারফেক্ট হবে। মেরুদণ্ডের দুদিকে বক্ষপেঞ্জরের নিচে অবস্থান করতেছে, এটা আমরা পড়ছি। দেখতে শিমের বীজির মতন, শিমের বীজির মতন আমি বলছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে হাইলাম। হাইলামটা কি দেখো, হাইলামটা হচ্ছে একটা বৃক্কের যে তোমার অবতল অংশ, যে ভাঁজটা, ঠিক আছে, বৃক্কের যে ভাঁজটা, ওই ভাঁজটাকে বলা হয় হাইলাম। ওকে, সো এটা একটু দেখায় যদি,
এখানে দেখো এই ফিগারটাতে তুমি দেখতে পাবা এখানে এরকম ভাঁজ হয়ে আছে, ওকে, বা এইখানে দেখো এইখানে এই যে ভেতরের দিকে এই যে ভাঁজটা এটাকে বলা হয় হাইলাম, ঠিক আছে। হাইলামটা কি আসলে? হাইলামটা হচ্ছে এই বৃক্কের একটা দরজার মতন, যে দরজা দিয়ে তোমার রেনাল শিরা বা তোমার হচ্ছে ইউরেটার এই দুইটা বের হচ্ছে এবং ঢুকতেছে কি? ঢুকতেছে হচ্ছে রেনাল ধমনী এবং স্নায়ুতন্ত্র, ঠিক আছে। তাহলে হাইলামটা কি? হাইলামটা হচ্ছে একটা দরজা। দরজা কোথায় আছে? একটা অবতল অংশে, যে এইটা এরকম ভেতরের দিকে ভাঁজ হলে এটাকে বলি আমরা অবতল, ঠিক আছে, এটাকে আমরা বলি অবতল, ওকে। আর এই বাইরের দিকটা এটা হচ্ছে উত্তল, দেখো এটা হচ্ছে উত্তল, ভেতরের দিকে ঢুকে গেছে এটা হচ্ছে অবতল এবং বাইরের দিকে প্রসারিত এটাকে বলা হয় উত্তল। তো এই যে অবতল অংশের যে ভাঁজ, এই যে ভাঁজ, অবতল অংশের যে ভাঁজ, এই যে ভাঁজ যেটা মার্ক করতেছি যে অবতল অংশের ভাঁজ, অবতল অংশের ভাঁজ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হাইলাম। এই হাইলামটা কিসের মতন কাজ করে? একটা দরজার মতন কাজ করে, যে দরজা দিয়ে কিছু স্ট্রাকচার ভেতরে প্রবেশ করে, কিছু বাইরে বের হয়, ঠিক আছে, ওকে। তাহলে এই যে হাইলাম, তাহলে হাইলামটা কি? হাইলামটা হচ্ছে একটা দরজার মতন, ওই যে অবতল অংশের ভাঁজ। তাহলে বৃক্কের অবতল অংশের ভাঁজ এটাকে বলা হয় হাইলাম, ঠিক আছে। কি কি প্রবেশ করে, কি কি বের হয়, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। রেনাল পেলভিস কাকে বলে এটা আমরা অলরেডি দেখে ফেলছি, ওকে। আচ্ছা, এরপরে আসো বৃক্ক। বৃক্কটার একটা আবরণ আছে, আবরণের নাম কি? আবরণের নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। পড়ে ফেলছি অলরেডি পড়ে ফেলছি, ওকে। সো আমরা তাহলে নেক্সট পেজে যাই। নেক্সট পেজে যে দেখো ক্যাপসুল, ক্যাপসুলের যে বাইরের দিকের অংশ এটাকে কি বলা হয়? কর্টেক্স বলে। ভিতরের দিকের অংশকে মিডুলা বলে, পড়ছি আমরা, তাই না? মিডুলায় কি থাকে? 8 থেকে 12টা কি থাকে? পিরামিড থাকে, পড়ছি। পিরামিড, এবং পিরামিডের মাঝে মাঝে কি থাকে? রেনাল কলাম থাকে, ওকে। আচ্ছা, তারপর পিরামিড, পিরামিডের মধ্যে কি থাকে? অনেকগুলো যে সূক্ষ্ম দাগের মতন যেগুলো থাকে এগুলো হচ্ছে প্যাপিলা। প্যাপিলা কোথায় উন্মুক্ত হয়? পেলভিসে উন্মুক্ত হয়, ঠিক আছে। প্যাপিলাটা কোথায় উন্মুক্ত হচ্ছে? পেলভিস। এই যে ফাঁকা জায়গা যেটা দেখতেছো এটা হচ্ছে রেনাল পেলভিস, ঠিক আছে। এই প্রসারিত যে জায়গাটা দেখতেছো এই যে এই পর্যন্ত, ঠিক এই যে একদম এই পর্যন্ত প্রসারিত পুরো জায়গাটা, এটার নাম হচ্ছে রেনাল পেলভিস। পেলভিস মানে কি? ইউরেটারে চলে আসলো, কারণ এটা ইউরেটারেরই অংশ, তাই না? মূত্রটার পরে ইউরেটারে চলে আসে, ওকে। আচ্ছা, এরপরে আসো এই যে বৃক্ক, বৃক্কের যে একক, এককের নাম কি? নেফ্রন। তাহলে আমরা এখন কোন স্ট্রাকচার নিয়ে পড়বো ভাইয়া? আমরা এখন নেফ্রন নিয়ে পড়বো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু বৃক্কের গঠন পড়ে ফেলছি, এখন আমরা নেফ্রনের গঠন এবং কাজ এই জিনিসটা আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো নেফ্রনের গঠন এবং কাজ এটা পড়বো। আচ্ছা, এটা পড়ার আগে তোমাদের সাথে 1 মিনিট একটু গল্প করি। তোমার হচ্ছে মানে আমাকে যদি জিজ্ঞাসা করে যে আমার এই পর্যন্ত লাইফের সব থেকে মেমোরাইজিং পার্টটা কোথায় ছিল জানো? আমি মানে যখন তুমি ছোট আসো, দেখবা যে অনেকেই বলতেছে যে বড় হইলে এত মজা নাই, ঠিক আছে, বা হচ্ছে ছোটোবেলায় যে প্রেশার না থাকা, এটা বড় হইলে আসলে প্রেশার একটা জিনিস, প্রেশার একটা কাজ করে, রেসপন্সিবিলিটি অনেক কাজ করে, ঠিক আছে। এই জিনিসটা কেমন? তুমি হয়তো ভাবতেছো যে যত বড় হবা তুমি ফ্রিডম পাবা, তুমি হচ্ছে স্বাধীনতা পাবা, ঠিক আছে, আব্বা আম্মু তোমাকে এত বেশি করবে না। এটা সঠিক যে তুমি বড় হলে স্বাধীনতা পাবা, বাট যত তুমি বড় হবা তত তোমার রেসপন্সিবিলিটি বাড়বে, তত তোমার হচ্ছে ওয়ার্ক প্রেশার, কাজের যে চাপ সেটা বাড়বে, পড়ালেখার চাপ আরও বাড়বে। বড় হইলে পড়াশোনার চাপ, তুমি যত বড় হবে তত তোমার পড়াশোনার চাপ বাড়বে, ঠিক আছে। আসলে এনজয় করার টাইম হচ্ছে এখন। এখন বলতে কি? ছোটোবেলা। এনজয় করা বলতে কি? তার মানে কি পড়াশোনা একদমই করবে না? হ্যাঁ রে ভাই, পড়াশোনা তো ঠিক রাখতেই হবে। পড়াশোনা হচ্ছে একের মতন, পড়াশোনা হচ্ছে একটা এক, বুঝছো? পড়াশোনা হচ্ছে একটা এক, আর বাকি তুমি যে কাজগুলো করবা সবগুলো হচ্ছে একটা জিরো, জিরো, ঠিক আছে। এখন এরকম যদি হয় এই একটাকে তুমি হচ্ছে সবার আগে রাখছো, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে দেখো তোমার এক সামনে চলে আসলো, মানে পড়াশোনা সামনে চলে আসলো, এবার তুমি খেলাধুলা করলা, কালচারাল কোনো কিছু করলা, ঘোরাঘুরি করলা, টাইম পাস করলা, বন্ধু বানাইলা, এগুলো সব কিছু এক একটা জিরো, তাহলে দেখো অনেক বড় একটা সংখ্যা হয়ে গেল। আর কোনো ক্রমে যদি তোমার পড়াশোনা জিরো হয়ে যায় তাহলে দেখো সবই জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে বাকি কিছুর দাম নাই। আবার যদি এরকম হয় যে তুমি পড়াশোনা ঠিকই করতেছো বাট এমনভাবে করতেছো যে এগুলার পরে আসলে পড়াশোনা তোমার, এগুলার আগে না, তাহলে দেখো পরে তুমি এক বসাইলা, তাহলে অনেক ছোট একটা সংখ্যা হইলো আসলে, ঠিক আছে। এই জন্য পড়াশোনা সবার আগে রাখতে হবে। সো আমি আমার বেস্ট লাইফ কাটাইছি ক্যাডেট কলেজে। সো এখানে আমি আসলে যথেষ্ট এনজয় করছি, ফ্রেন্ড তুমি বোঝোই কত কিছু, এখানে পড়াশোনাটাই কম, বাট ওর মধ্যে কিন্তু আমরা যতটুকু টাইম পাইতাম সবাই খুব ধুমায় পড়াশোনা করতো, ঠিক আছে। পড়াশোনাটা ঠিক রেখে এরপর বাকি কাজগুলো। সো তোমাদের জন্য আমার এটাই সাজেশন থাকবে। চলো আমরা হচ্ছে নেফ্রনের গঠন এটা পড়া শুরু করি, ঠিক আছে, যেটা হচ্ছে একটা বৃক্ক বা কিডনির একক হিসেবে কাজ করে, গঠন এবং কার্যকরী একক, গঠনকারী এবং কার্যকরী একক, ওকে। সো আমরা নেফ্রনের গঠনটা আগে দেখব।
আচ্ছা, আমি হচ্ছে লিখে লিখে ওর অংশগুলো আমি বিস্তারিত বলবো, কোনো সমস্যা নাই। নেফ্রন গঠনটা কীরকম? আই হোপ তুমি আমার থেকে অনেক ভালো ফিগার আগাইতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, হইলেই হয়েছে একটা। এটা হেনলির লুপ, ঠিক আছে, এটা আসলে চিকনই হয়, এরকমই হয়। নেফ্রনের গঠন এটা কিন্তু আঁকাইতে হবে। ওকে ওকে ডান। তাহলে দেখো নেফ্রনটা আমরা আঁকাইছি, এখন আমরা বিভিন্ন এর যে অংশগুলো আসলে পড়ব। ওকে, আচ্ছা তাহলে দেখো নেফ্রন সাধারণত দুইটা অংশ নিয়ে গঠিত। দুইটা অংশ নিয়ে কি বললাম ভাইয়া? দুইটা অংশ আসলে কোনটা? আচ্ছা, নেফ্রনকে ভাগ করা এইভাবে যেন রেনাল, এই যে ধরো এটা একটা নেফ্রন, নেফ্রনকে ভাগ করা হবে রেনাল কর্পাসেল, রেনাল কর্পাসেল, আর এটা কি রেনাল টিউবিউল, এই দুটো অংশে। এটা কি রেনাল টিউবিউল। টিউবিউল মানে কি? ছোট আকৃতির টিউবকে বলা হয় রেনাল টিউবিউল। রেনাল মানে কি? কিডনিতে আছে। টিউবিউল, টিউব হচ্ছে বড় আকৃতির টিউব, টিউবিউল হচ্ছে ছোট আকৃতির টিউব, ঠিক আছে, এই আর কি। সো রেনাল কর্পাসেল আবার কি দিয়ে তৈরি হয়? রেনাল কর্পাসেলের আরেকটা নাম হচ্ছে ম্যালপিজিয়ান বডি। রেনাল কর্পাসেল এর আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ম্যালপিজিয়ান বডি বা ম্যালপিজিয়ান অঙ্গ, যেটা বলো না কেন, ঠিক আছে, ম্যালপিজিয়ান বডি, এটা কি নাম? এটা হচ্ছে আরেকটা নাম। ওকে, তাহলে রেনাল কর্পাসেল, এটার আরেকটা নাম হচ্ছে ম্যালপিজিয়ান বডি। এখন এই যে রেনাল কর্পাসেল আসলে দুইটা অংশ দিয়ে তৈরি। একটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল, এটাকে কি বলা হয়? একটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে। কোনটা কি আমি বিস্তারিত বলছি, সমস্যা নেই। আচ্ছা, বোম্যান্স ক্যাপসুল ছাড়া আরেকটা কি আছে? আরেকটা কি আছে? বোম্যান্স ক্যাপসুল, আরেকটা আছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, ঠিক আছে। বোম্যান্স ক্যাপসুল এবং কি আছে? গ্লোমেরুলাস আছে। তাহলে এই যে অংশটা রেনাল টিউবগুলো আমরা পরে আসি, তাহলে এই অংশটা যে বিস্তারিত বললাম, এটা আসলে কোনটা জানো? এটা হচ্ছে এই যে শুরুর পার্টটা হচ্ছে এইটা। তাহলে দেখো বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাস মিলে তৈরি করে রেনাল কর্পাসেল। তাহলে নেফ্রনের দুইটা অংশ কি কি? একটা হচ্ছে রেনাল কর্পাসেল, আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। নেফ্রনের দুইটা অংশ কি কি বললাম ভাইয়া? নেফ্রনের একটা হচ্ছে রেনাল কর্পাসেল, আর এটা কি? রেনাল টিউবিউল। রেনাল কর্পাসেল এটা নিয়ে আমরা পড়বো। রেনাল কর্পাসেল কোনটা? এই যে শুরুর এই অংশটা, এতটুকু অংশ, এটাকে বলা হয় রেনাল কর্পাসেল। কি কি দিয়ে তৈরি? বোম্যান্স ক্যাপসুল কোনটা? এই যে কাপের মতন গঠন, এই যে শেপ, কাপের মতন যে গঠন তৈরি করছে, এটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। এই যে কাপের মতন গঠন, এই যে এতটুকু অংশ, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। তাহলে বোম্যান্স ক্যাপসুলটা কি? বোম্যান্স ক্যাপসুল হচ্ছে পেয়ালার মতন, কাপের মতন শেপ গঠন, ঠিক আছে। এই যে গঠনটা তৈরি করছে, এখানে কাপের মতন মনে হচ্ছে না, এটাকে বলা হয় বোম্যান্স, তোমার কি? বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে। তাহলে গ্লোমেরুলাসটা কি ভাইয়া? গ্লোমেরুলাসটা হচ্ছে, এখানে কি হয় জানো? এখানে হচ্ছে একটা আর্টারিওল ঢুকে, এটার নাম হচ্ছে এফারেন্ট আর্টারিওল, আর বের হয় কি? বের হয় হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। এবং এখানে তারা কি করে? তারা হচ্ছে অনেক কৈশিক জালিকা তৈরি করে, ঠিক আছে, কৈশিক জালিকা তৈরি করে, ঠিক আছে, কৈশিক জালিকা তৈরি করে। সো এটা কি? এটা হচ্ছে কৈশিক জালিকা। এই কৈশিক জালিকাকেই বলা হয় গ্লোমেরুলাস। এফারেন্ট আর্টারিওল কি করে? এফারেন্ট আর্টারিওল এখানে রক্ত নিয়ে আসে, আর ইফারেন্ট আর্টারিওল রক্ত নিয়ে যায়, বুঝছো? সো এটার নাম কি? এটার নাম হচ্ছে এফারেন্ট আর্টারিওল, অন্তর্বাহী রক্তবাহিকা, অন্তর্বাহী এটা, ঠিক আছে, অন্তর্বাহী রক্তবাহিকা। এটা অন্তর্বাহী, ভেতরে ঢুকতেছে এর জন্য অন্তর্বাহী, আর যেটা বাইরে যাচ্ছে এটার নাম কি? এটার নাম হচ্ছে বহির্বাহী।
ঠিক আছে, বহির্বাহী, এটা কি রক্তবাহিকা। আর এইখানে এই যে কৈশিক জালিকা, এই যে কৈশিক জালিকা, এই কৈশিক জালিকার নামই কি গ্লোমেরুলাস। এই কৈশিক জালিকার নামই হচ্ছে গ্লোমেরুলাস। বাংলা একবার লিখছে, এখানে ইংলিশটা লিখি, গ্লোমেরুলাস। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে কৈশিক জালিকা, গ্লোমেরুলাস। এটা কি দিয়ে গঠিত? কৈশিক জালিকা দিয়ে তৈরি। ঠিক আছে, কৈশিক কৈশিক জালিকা দিয়ে তৈরি। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু শুরুর অংশটা পড়া শেষ। তাহলে নেফ্রনের যে প্রথম পার্টটা আমরা কিন্তু পড়ে ফেললাম, যে রেনাল কর্পাসাল নেফ্রন। নেফ্রনটা কি দিয়ে তৈরি? রেনাল কর্পাসাল দিয়ে তৈরি। রেনাল কর্পাসাল আবার দুইটা অংশ দিয়ে তৈরি, একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। বোমেন্স ক্যাপসুলটা তাহলে কি? এই যে কাপের মতন যে গঠনটা, যে আসলে কি করে, যে আসলে গ্লোমেরুলাসকে ঢেকে রাখে, গ্লোমেরুলাসকে ধারণ করে, সেই কি, সেই হচ্ছে তোমার এই যে তোমার বোমেন্স ক্যাপসুল। তাহলে বোমেন্স ক্যাপসুল কি করে? কাপের মতন গঠন, যে গ্লোমেরুলাসকে কি করে? ধারণ করে। আর গ্লোমেরুলাস হচ্ছে এই যে কৈশিক জালিকা, অ্যাফারেন্ট আর্টারিওল মানে অন্তর্বাহী রক্তবাহিকা দিয়ে রক্ত ভেতরে আসে, আর বহির্বাহী দিয়ে রক্ত চলে যায়। বুঝছো? তাহলে রক্ত থেকেই না তোমার বজ্র পদার্থ নিতে হবে, তাই না? সো এই জন্য তো রক্তের সাপ্লাইটা আসতে হবে, রক্ত তো আসতে হবে, কারণ রক্ত থেকে বজ্র পদার্থগুলো আলাদা করতেছে। ওকে, রক্তের মাধ্যমে বজ্র পদার্থগুলো প্রবাহিত হচ্ছে, দিয়ে যকৃৎ থেকে কোথায় আসতেছে? বৃক্কে আসতেছে। বুঝছো? তাহলে ওই যে বজ্র পদার্থগুলো আসতে হবে, তো আসতেছে কি দিয়ে? আসতেছে হচ্ছে অন্তর্বাহী রক্তবাহিকা দিয়ে। কার মধ্যে? নেফ্রনের মধ্যে। ওকে, আর দিয়ে এরপর কৈশিক জালিকা তৈরি করতেছে। আর বহির্বাহী মানে কি? এরপর রক্তটা ব্যাক চলে যাইতেছে। বুঝছো? ব্যাক চলে যাইতেছে, সেটা হচ্ছে বহির্বাহীর মাধ্যমে যাইতেছে, এবং এইখানে কৈশিক জালিকা তৈরি করতেছে। এই কৈশিক জালিকা নামই হচ্ছে কি? গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসকে ধারণ করে কে? বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল কোন ধরনের গঠন? কাপের মতন গঠন দেখতে। ঠিক আছে, পেলার মতন গঠন। সো আমরা কিন্তু রেনাল কর্পাসল, এটা কিন্তু আমরা, বা ম্যালপিজিয়ান বডি, এটা কিন্তু আমরা পড়ে ফেললাম। একটু পরে আমরা আসি রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল এটা তিনটা অংশ দিয়ে তৈরি। কি কি অংশ? শুরুর যে অংশটা, এই যে এটা হচ্ছে হেনলির লুপ। এই যে এটা যে লুপ তৈরি করছে না, এটার নাম কি? এটার নাম হচ্ছে হেনলির লুপ। হেনলি, বিজ্ঞানী হেনলি এটা আবিষ্কার করছে, এই জন্য এটাকে বলা হয় হেনলির লুপ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? হেনলির লুপ বলা হয়। তাহলে এই যে টিউবিউল, টিউবিউল মানে কি? টিউব মানে যে ছোট আকৃতির টিউব, যেহেতু এই জন্য এটাকে বলা হয় টিউবিউল। ঠিক আছে, তো এই যে এটাকে বলা হয় হেনলির লুপ। তারপর শুরুর অংশটা হেনলি লুপের আগ পর্যন্ত, বা এই যে এইখান থেকে শুরু করে হেনলি লুপের আগ পর্যন্ত, এটাকে বলা হয় পিসিটি। কি বলা হয়? পিসিটি। পিসিটি এটা ইংরেজি কি? প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। প্রক্সিমালের বাংলা কি? নিকটবর্তী। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। এটার নাম কি? পিসিটি মানে কি? পিসিটির মানে হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। পিসিটি মানে কি? পিসিটি মানে হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। আচ্ছা, এই পাশে লিখি আমরা নিকটবর্তী। প্রক্সিমালের বাংলা হচ্ছে নিকটবর্তী। ঠিক আছে, নিকটবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, নিকটবর্তী পেঁচানো নালিকা। হেনলি লুপ আমরা পড়ে ফেললাম, বা লুপ অফ হেনলি ইংরেজিতে বলা হয়। ঠিক আছে, হেনলি লুপে যেটা নিচে নামে যে বাহুটা, এটাকে কি বলে? ডিসেন্ডিং বাহু। ঠিক আছে, বা অবরোহণকারী বাহু। আর যেটা ওপরে ওঠে মানে কি? আরোহণ। ঠিক আছে, সো এটা হচ্ছে আরোহণকারী বাহু বা অ্যাসেন্ডিং বাহু। দুইটা বাহু থাকে, যদিও এই দুইটা তোমাদের এখন লাগবে না, শুধু এটা যে হেনলি লুপ বলে এটা জেনে রাখো। ওকে, আচ্ছা, এরপরে আসো তোমার এই যে এই পর্যন্ত ঠিক অংশটা, পরের অংশটা যেটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডিসিটি। ডিসিটির বাংলা কি? দূরবর্তী। ডিসিটি মানে কি? ডিস্টাল কনভুলেটেড টিউবিউল। ডিস্টাল কনভুলেটেড টিউবিউল। ঠিক আছে, আচ্ছা, সো এটার ইংরেজি বাংলা করলে কি হয়? দূরবর্তী পেঁচানো নালিকা। দূরবর্তী পেঁচানো নালিকা। ওকে, আচ্ছা, সো রেনাল টিউবিউল কিন্তু এই তিনটা অংশ দিয়ে তৈরি। কি কি অংশ দিয়ে তৈরি? একটা হচ্ছে পিসিটি, তারপর কি? লুপ অফ হেনলি। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে ডিসিটি। এই তিনটা অংশ দিয়েই কিন্তু রেনাল টিউবিউল গঠিত। পড়ে ফেললাম আমরা। এরপর এই যে ডিসিটি বা এই যে পুরো নেফ্রন কিন্তু শেষ। নেফ্রনের অংশ কিন্তু আমরা পড়ে ফেলছি। নেফ্রনগুলা মিলিত হয় কোথায় জানো? এটাকে বলা হয় সংগ্রাহী নালী। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সংগ্রাহী নালী। এটার নাম কি? এটার নাম হচ্ছে সংগ্রাহী নালী। ঠিক আছে, এই অংশটার নাম, এটার নাম কি? এটার নাম হচ্ছে সংগ্রাহী নালী। তার নাম সংগ্রাহী নালী কি জানো? নালী কেন জানো? কারণ সে আসলে মূত্র সংগ্রহ করে। কই থেকে? এই নেফ্রন থেকে। তার মানে কি? অনেকগুলো নেফ্রন এখানে এসে মিলিত হয়। যেরকম
এইটা একটা নেফ্রন মিলিত হয়েছে না, এই যে এটা মানে কি অনেকগুলো এর শাখা আছে, মানে আরো অনেক নেফ্রন এখানে এসে মিলিত হয়, সেখানে সংগ্রাহী নালীতে কি হয়, ওই নেফ্রনগুলো এসে মিলিত হয়, বুঝছো? তাহলে এইখানে আলাদা আরেকটা নেফ্রন আছে, এই নেফ্রনটা এখানে এসে মিলিত হচ্ছে, আবার এদিকে নেফ্রন আসতেছে, এদিক দিয়ে আরেকটা নেফ্রন আসতেছে, এদিক দিয়ে কিন্তু আর আলাদা আরেকটা নেফ্রন আসতেছে। সো অনেকগুলো নেফ্রন এসে মিলিত হচ্ছে কোথায়? সংগ্রাহী নালীতে। নেফ্রনের অংশ কিন্তু সংগ্রাহী নালী না, নেফ্রনগুলো মিলিত হয়ে তৈরি করতেছে সংগ্রাহী নালী। এরপর সংগ্রাহী নালী মিলে আবার কি তৈরি করে জানো? প্যাপিলা তৈরি করে, বুঝছো? প্যাপিলা তৈরি হওয়ার আগে আরো কিছু গঠন আছে, তারপর হচ্ছে প্যাপিলা তৈরি হওয়ার পরে আরো কিছু গঠন আছে, এগুলো তোমার এই বয়সে জানার দরকার নাই। তুমি সংগ্রাহী নালীর পর কোথায় যায়? প্যাপিলাতে যায়, প্যাপিলার পর কোথায় যায়? পেলভিসে যায়, পেলভিসে মানে যাওয়া মানে কি? ইউরেটারে চলে যাওয়া, ঠিক আছে? সো আমরা গঠনটা আরেকবার একটু দেখি, গঠন দেখি, এরপর মূত্র তৈরির যে প্রক্রিয়া সেটা আমরা দেখবো, কিভাবে মূত্রটা আসলে তৈরি হইতেছে এটা এরপরে দেখবো। ওকে, আচ্ছা, তাহলে দেখো নেফ্রনটা দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে রেনাল কর্পাসেল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। ওকে, রেনাল কর্পাসেল এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস দিয়ে তৈরি। বোমেন্স ক্যাপসুল হচ্ছে কাপের মতন গঠন, এই যে এতটুকু, আর গ্লোমেরুলাসটা কি? কৈশিক জালিকা দিয়ে তৈরি। কৈশিক জালিকা কিভাবে তৈরি হলো? অন্তর্বাহী রক্তবাহিকা ঢুকে বহির্বাহী রক্তবাহিকা বের হয়, অন্তর্বাহী রক্তবাহিকা দিয়ে রক্ত প্রবেশ করে, রক্ত দিয়ে না বর্জ্য পদার্থ আসে, সো রক্ত প্রবেশ করে, ঠিক আছে? এরপর কৈশিক জালিকা তৈরি করে বহির্বাহীটা চলে যায়, ঠিক আছে? এই কৈশিক জালিকাকে বলা হয় গ্লোমেরুলাস। এবং রেনাল কর্পাসল এটার অপর নাম কি? ম্যালপিজিয়ান বডি বা ম্যালপিজিয়ান অঙ্গ, ঠিক আছে? ডান। এরপর রেনাল টিউবিউল থাকে। টিউবিউল কেন? ছোট আকৃতির টিউব, এই জন্য এদেরকে বলা হয় টিউবিউল, ঠিক আছে? শুরুর অংশটা যেহেতু নিকটবর্তী, কার নিকটে আছে? সে রেনাল কর্পাসেলের নিকটে আছে, এই জন্য এটার নাম হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। কার নিকটে আছে? দেখো কাছে আছে, তোমার যে রেনাল কর্পাসেল ছিল তার কাছে আছে, এই জন্য নিকটবর্তী পেঁচানো নালিকা। ইংরেজিতে আমরা বলি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এই জন্য পিসিটি। এরপর একটা লুপ তৈরি করছে, নাম হচ্ছে হেনলির লুপ। এরপর দূরে আছে, এই জন্য দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। নেফ্রনগুলা মিলিত হয়ে কি তৈরি করে? সংগ্রাহী নালী তৈরি করে, ঠিক আছে? তাহলে দেখো নেফ্রন মিলিত হয়ে তৈরি করতেছে সংগ্রাহী নালী, ঠিক আছে? আমরা কি স্ট্রাকচারটা বুঝছি? স্ট্রাকচার দেখো খুবই সহজ কিন্তু, এবং খুবই সুন্দর করে তোমাকে আমি বুঝাইছি। আচ্ছা, তাহলে এখন আমরা স্ট্রাকচারটা একটু দেখে ফেলি। নেফ্রনের যে স্ট্রাকচারটা এটা এখান থেকে একটু দেখে ফেলবো, এবং নেফ্রনের যে কাজটা আমরা যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো নেফ্রন, আচ্ছা নেফ্রন কি বলে? এই যে কাজ করার যে একককে হচ্ছে নেফ্রন বলে। এবং বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ, ইউরিনিফেরাস নালিকা কিভাবে তৈরি হইতেছে? ওই যে সংগ্রাহী নালী এবং নেফ্রন দুইটাকে মিলে বলতেছে ইউরিনিফেরাস নালী, ঠিক আছে? তাহলে দেখো ইউরিনিফেরাস নালী কিভাবে তৈরি হচ্ছে? নেফ্রনগুলো মিলিত হয় কোথায়? সংগ্রাহী নালীতে। সো নেফ্রন, কি বললাম? নেফ্রন এবং সংগ্রাহী নালী পুরোটাকে একসাথে বলা হয় ইউরিনিফেরাস নালী, ঠিক আছে? এবং নেফ্রনের মূত্রটা তৈরি হয়, তাই না? ক্ষরণ হয় কোথায়? এরপরে ক্ষরণ হয়ে যায় কোথায়? ক্ষরণ হয়ে যায় হচ্ছে সংগ্রাহী নালীতে। সো ক্ষরণকারী অংশ এই ইউরিনিফেরাস নালী। তাহলে ইউরিনিফেরাস নালীটা কি বললাম? ইউরিনিফেরাস নালী হচ্ছে যে নেফ্রন, ধরো এটা হচ্ছে নেফ্রন এবং এটা হচ্ছে সংগ্রাহী নালী, ঠিক আছে? এই দুইটা মিলে তৈরি করছে ইউরিনিফেরাস নালী। এখন এই যে নেফ্রন যে অংশটা আছে, নেফ্রন অংশ মূত্র তৈরি করে তোমার ক্ষরণ করবে কোথায়? সংগ্রাহী নালীতে। এরপর সংগ্রাহী নালীগুলো কি করে? সবগুলা নেফ্রন থেকে মূত্র নেই, আমরা দেখলাম যে সবগুলো নেফ্রন যুক্ত হইতেছে কোথায়? সংগ্রাহী নালীতে যুক্ত হচ্ছে, ঠিক আছে? সো ইউরিনিফেরাস নালী হচ্ছে এইটাই, যে নেফ্রন এবং সংগ্রাহী নালী দুইটা একত্রে বলা হচ্ছে, ঠিক আছে? এবং নেফ্রনগুলো মূত্র তৈরি করে কাকে দিচ্ছে? সংগ্রাহী নালীতে দিচ্ছে। এই জন্য তোমার ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ কোনটা? নেফ্রন, বুঝছো? আচ্ছা, প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লাখ নেফ্রন থাকে। তাহলে একটা বৃক্কে দেখো 10 থেকে 12 লাখ নেফ্রন, দুইটা বৃক্ক মিলে তাহলে কত হবে? 20 থেকে 24 লাখ নেফ্রন। এটা কিন্তু একটা বৃক্কে বলছে, প্রতিটা মানে কি? একটা বৃক্ক, এটা কিন্তু ভালোভাবে খেয়াল করবা। ওকে, আচ্ছা, রেনাল কর্পাসল এবং রেনাল টিউবিউল নিয়ে তৈরি। রেনাল কর্পাসল আবার কি দিয়ে তৈরি? গ্লোমেরুলাস নিয়ে তৈরি, বলছি। বোমেন্স ক্যাপসুল কোনটা কি জিনিস দেখাইছি। ওকে, আচ্ছা, বোমেন্স ক্যাপসুলের কয়টা স্তর থাকে? দুইটা স্তর থাকে, এবং পেয়ালার মতন প্রসারিত অংশ দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, দুইটাই স্তর তো, তাই না? এটা আর কি, এই যে দেখো একটা ভিতরের স্তর, এই যে বাইরের স্তর, দুইটা স্তর নিয়ে তৈরি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে গ্লোমেরুলাস হচ্ছে কৈশিক জালিকা, একগুচ্ছ কৈশিক জালিকা, এটাও বলছি। আচ্ছা, এরপরে কি আছে দেখো, আচ্ছা এরপরে দেখো
এফারেন্ট আর্টারিওল ভেতরে ঢুকে, সরি, দেখো এফারেন্ট আর্টারিওল যেটা সেটা ভেতরে প্রবেশ করে, ইফারেন্ট আর্টারিওল বের হয়। ঠিক আছে, এফারেন্ট আর্টারিওল ভেতরে প্রবেশ করে বিভক্ত হয়ে সূক্ষ্ম কৈশিক জালিকা তৈরি করে। এই কৈশিক জালিকার নামই কি? গ্লোমেরুলাস, যেটা বলছি। ঠিক আছে, এবং বের হয় কোনটা? বের হয়েছে ইফারেন্ট আর্টারিওল। ডান। আচ্ছা, গ্লোমেরুলাস কি হিসেবে কাজ করে এটা আমরা পরে আবার পড়বো। এটা ওই যে কাজের অংশে আমরা পড়বো, এতটুকু আবার আসবো, সমস্যা নাই। রেনাল টিউবিউল 3টে অংশে বিভক্ত, নিকটবর্তী পেঁচানো নালিকা বা এই যে দেখো ইংরেজিতে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনলির লুপ বা তোমার লুপ অফ হেনলিও বলা হয় এটাকে। আর এটা হচ্ছে দূরবর্তী বা প্রান্তীয়, প্রান্তীয় দূরবর্তী দুইটা সেম কথা। ঠিক আছে, প্রান্তীয় বা দূরবর্তী পেঁচানো নালিকা, যেটা ইংরেজিতে কি বলে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আমরা বলি এটাকে। ওকে, আচ্ছা, সো এই পার্টগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। আচ্ছা, বৃক্কের কাজের পর আছে কিভাবে মূত্রটা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, বৃক্কের কাজ যে মূত্র উৎপন্ন করা, এই জিনিসটা আমরা এখান থেকে দেখব এখন। চলো এইখান থেকে দেখবো এখন যে মূত্র কিভাবে তৈরি হইতেছে। আচ্ছা, এটার জন্য কি করতে হবে? এটার জন্য আরেকবার আমরা নেফ্রনের গঠন আমরা পড়ছি। প্রত্যেকটা নেফ্রনে মূত্র তৈরি হয়ে কাকে দিতেছে? তোমার হচ্ছে আলটিমেটলি সংগ্রাহী নালীতে দিতেছে, তাই না? সো আমরা আরেকবার একটু নেফ্রনের গঠনটা একবার খুব ফাস্ট আঁকি। ঠিক আছে, একে এরপর আমরা কাজটা এরপর বুঝাবো। এর একটু ফাস্ট আঁকাইলাম বেশি। ঠিক আছে, সুন্দরই হইতে হবে তার তো কোনো কারণ নাই, তোমরা বুঝলেই হয়েছে আসলে। হচ্ছে সংগ্রাহী নালী। ঠিক আছে, সো কোনটা কি পার্ট এটা তো তোমরা চিনো। শুরুটা কি? শুরুটা হচ্ছে তোমার হচ্ছে এখানে গ্লোমেরুলাস আসে, তাই না? গ্লোমেরুলাস আসে, এখানে কি তৈরি করে? অনেকগুলো কৌশিক জালিকা তৈরি করে। ওকে, এরপর বের হয় কি? বের হয়ে হচ্ছে বহির্বাহী রক্তবাহিকা। সো এফারেন্ট আর্টারিওল বা অন্তর্বাহী রক্তবাহিকা ঢুকে বহির্বাহী রক্তবাহিকা বের হয়। ঠিক আছে, এফারেন্ট এটা হচ্ছে অন্তর্বাহী, আর ইফারেন্ট এটা হচ্ছে বহির্বাহী। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে মূত্র, এই যে রক্ত যেটা আসে, রক্ত থেকে যত বজ্র পদার্থ আসে, ঠিক আছে, যত বজ্র পদার্থ জিনিসগুলো আছে, ওই পুরো তরলটা কোথায় চলে আসে জানো? শুরুতে এই যে এই ক্যাপসুলার স্পেসে এইখানে চলে আসে। বোমেন্স ক্যাপসুলের এই জায়গাটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। শুরুতে কি হয়? শুরুতে তাহলে আলট্রাফিল্ট্রেশন হয় বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ হয়। শুরুর প্রক্রিয়াটার নাম কি? শুরুর প্রক্রিয়াটার নাম হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ। অতি সূক্ষ্ম পরিস্রাবণ। তাহলে অতি সূক্ষ্ম পরিস্রাবণ জিনিসটা কি? অতি সূক্ষ্ম পরিস্রাবণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় এই যে রক্ত প্রবেশ করতেছে গ্লোমেরুলাসে, গ্লোমেরুলাস থেকে বজ্র পদার্থ যেগুলো আছে, বজ্র পদার্থ সংবলিত পুরো তরলটা কোথায় চলে আসবে? এই যে বোমেন্স ক্যাপসুলে চলে আসবে। ঠিক আছে, যত বজ্র পদার্থ আছে তাহলে সেগুলো কোথায় চলে আসলো? ক্যাপসুলার স্পেসে, এই যে এই জায়গাটাতে, ফাঁকা জায়গাটাতে চলে আসলো। কোথায় চলে আসলো? তাহলে বোমেন্স ক্যাপসুলে চলে আসলো মেনলি। ওকে, তাহলে দেখো গ্লোমেরুলাসে রক্ত আসছে, রক্তের মধ্যে কি আছে? বজ্র পদার্থ আছে। সো অতি সূক্ষ্ম পরিস্রাবণ, অতি সূক্ষ্ম মানে কি? সূক্ষ্ম যে বজ্র পদার্থ আছে সেগুলোকে সে আলাদা করে নিয়ে আসবে, এই জন্য বলা হয় অতি সূক্ষ্ম। আর এই যে আলাদা হয়ে আসতেছে না, এটাকে বলে পরিস্রাবণ একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলে পরিস্রাবণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে অতি সূক্ষ্ম পরিস্রাবণের মাধ্যমে রক্তে যে বজ্র পদার্থগুলো আছে, সেই বজ্র পদার্থগুলো সাথে তোমার কিছু পরিমাণে তরল, ঠিক আছে, রক্তের তরল অংশটা মেনলি আসে। রক্তের তরল অংশটা কোন অংশটা? তরল অংশটা। কি বললাম? তরল অংশটা যত বজ্র পদার্থগুলো আছে সেগুলোকে নিয়ে কোথায় চলে আসবে? এই যে তোমার ক্যাপসুলে চলে আসবে। ঠিক আছে, এটাকে বলা হয় অতি সূক্ষ্ম পরিস্রাবণ। তাহলে ভাইয়া অতি সূক্ষ্ম পরিস্রাবণটা কি? রক্তের তরল অংশ বজ্র পদার্থ সহ, গ্লোমেরুলাস থেকে এই যে ক্যাপসুলার যে স্পেসটা, ফাঁকা জায়গাটা, এখানে চলে আসে কোন প্রক্রিয়ার মাধ্যমে? অতি সূক্ষ্ম পরিস্রাবণের মাধ্যমে। ঠিক আছে, এখন কথা হচ্ছে শুধু যে বজ্র পদার্থ আসে এরকম না, বজ্র পদার্থের সাথে অনেক প্রয়োজনীয় জিনিসও চলে আসে ভুল করে। ঠিক আছে, প্রয়োজনীয় জিনিসও চলে আসে। তাহলে অতি সূক্ষ্ম পরিস্রাবণ এখানে কি থাকে? এটাতে রক্তের তরল অংশ থাকে, তার মানে পানি থাকে, সাথে কি থাকে? পানি প্লাস বজ্র পদার্থ কোনগুলা? বজ্র পদার্থগুলো আমরা পড়ে আসছি। ঠিক আছে, ওই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ওইগুলা
সাথে কি থাকে, সাথে কিছু প্রয়োজনীয় জিনিসও চলে আসে, প্রয়োজনীয় কিছু জিনিসও চলে আসে। প্রয়োজনীয় জিনিসের মধ্যে কি আছে, প্রয়োজনীয় জিনিসের মধ্যে আছে ধরো গ্লুকোজ, তারপরে ভিটামিন, অনেক কিছু আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এই জিনিসগুলো ভুল করে চলে আসে, ঠিক আছে। তাহলে তরল অংশ আসতেছে, বজ্র পদার্থ আসতেছে, এরপর প্রয়োজনীয় জিনিসগুলো আসতেছে। এরপর কি হবে জানো, অতিসূক্ষ্ম পরিশ্রবণের ফলে, মানে অতিসূক্ষ্ম পরিশ্রবণের ফলে এই জিনিসগুলো এখানে আসলো। এরপরে কি হবে, এরপরে হবে হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ, নির্বাচনমূলক পুনঃশোষণ। তোমরা যদি ওই যে তিনটা ধাপে এই তিনটা নাম সুন্দর করে ডিটেলড নামটা, ওখানে তোমাদের বইতে শুধু কি আছে, শোষণ আছে, কিন্তু তুমি যদি কোনো ক্রমে নির্বাচনমূলক পুনঃশোষণ লিখতে পারো, স্যার ফিদা হয়ে যাবে, আমি বলতেছি স্যার ফিদা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নির্বাচনমূলক কেন বলা হচ্ছে, পুনঃশোষণ জিনিসটা কি, মানে এই যে এখানে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো চলে আসছে, তাই না। কারণ প্রয়োজনীয় জিনিসগুলো কি মূত্র দিয়ে যদি বের করে দিই তাহলে তো দেহের ক্ষতি, প্রয়োজনীয় জিনিসগুলো যদি মূত্র দিয়ে দেহের বাইরে বের করে দিই তাহলে আমাদের ক্ষতি না, ক্ষতি তো। এই জন্য কী করতে হবে, পুনঃশোষণ করতে হবে, যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় সেগুলো। এই যে দেখো এখান থেকে যে গ্লুকোজ আছে, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড আছে, ভিটামিন আছে, যখন এদিক দিয়ে যাবে সে প্রবাহিত হবে, এই তরলটা যখন প্রবাহিত হবে তখন প্রয়োজনীয় জিনিসগুলা দেহে রক্ত আবার নিয়ে নেবে, রক্তে কোথায় এগুলো চলে যাবে, প্রয়োজনীয় জিনিসগুলা রক্তে আবার ব্যাক চলে যাবে। সো এই যে প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আছে, প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আছে এগুলো কোথায় আবার ব্যাক চলে যাবে, রক্তে আবার ব্যাক চলে যাবে, ঠিক আছে। যেহেতু দেহের জন্য প্রয়োজনীয়, এবং কিছু পরিমাণে পানিও কিন্তু, পানির অধিকাংশ পানি এটাও কিন্তু যাবে, ঠিক আছে। পানি পুরোপুরি না, কারণ তোমার বজ্র পদার্থ তো বের করতে হবে, তাই না। পানিরও একটা বড় একটা অংশ সেটা কি হবে, রক্তে আবার ব্যাক চলে যাবে, ঠিক আছে। এই ব্যাক নিয়ে যাওয়ার প্রক্রিয়া এটাই হচ্ছে পুনঃশোষণ, ঠিক আছে। কিন্তু এখানে দেখো বজ্র পদার্থ কিন্তু আবার ব্যাক নিয়ে যাচ্ছ না, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় নির্বাচনমূলক পুনঃশোষণ, কারণ বজ্র পদার্থ নিয়ে যাচ্ছ না, তুমি নির্বাচিত করে দিচ্ছ যে কোনটাকে আমি শোষণ করব, কোনটাকে আবার রক্তে নিয়ে যাব, ঠিক আছে, যেগুলো প্রয়োজনীয় এবং কিছু পরিমাণে পানিও নিয়ে যায়, ঠিক আছে। সো এই জন্য এটাকে বলা হয় নির্বাচিত পুনঃশোষণ বা নির্বাচনমূলক পুনঃশোষণ, কারণ সব কিছু তুমি নিয়ে যাচ্ছ না, নির্বাচিত করে দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, কিছু জিনিস যেটা প্রয়োজন সেটাই তুমি নিয়ে যাচ্ছ, সব নিয়ে যাচ্ছ না, এই জন্য বলা হয় নির্বাচনমূলক পুনঃশোষণ। এরপরে কি, এরপর হচ্ছে এটাকে বলা হয় সক্রিয় ক্ষরণ, সক্রিয় কেন, কারণ এখানে এটিপির প্রয়োজন হয়, ঠিক আছে। সক্রিয় ক্ষরণ কেন, কারণ এখানে এটিপির প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়, এই জন্য এটাকে বলে সক্রিয়। যেখানে এটিপির প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়, এটাকে বলে সক্রিয়, ঠিক আছে। মেনলি ক্ষরণ হয় আসলে। ক্ষরণ কি, কিছু পরিমাণে বজ্র পদার্থ আবার ব্যাক আসে, ঠিক আছে। রক্তে এখনও কিছু পরিমাণে বজ্র থেকে গেছে, এর চারপাশে কিন্তু রক্তের সাপ্লাই থাকে, নেফ্রনের চারপাশে, বুঝছো। যেখানে কিছু পরিমাণে বজ্র এই ফিল্ট্রেশন হয়েছে না, অতিসূক্ষ্ম পরিশ্রবণের মাধ্যমে কিন্তু অনেকখানি বজ্র আসছে, ম্যাক্সিমাম বজ্র চলে আসছে, ধরো 90% চলে আসছে, কিন্তু তারপরও কিছু বজ্র পদার্থ থেকে যায় রক্ত থেকে, আবার কোথায় আসে, সরাসরি এই যে চারপাশে কি থাকে, এর চারপাশে এই যে ধরো এখানে ধরো কি আছে, এখানে হচ্ছে এরকম করে, ঠিক আছে, এরকম করে এর চারপাশে কি থাকে, এর চারপাশে রক্তবাহিকা আবার থাকে, ঠিক আছে। সো এইখান থেকে কি হয়, এইখান থেকে আবার ওই বজ্র পদার্থগুলা কোথায় চলে আসে, যে টিউবুলগুলাতে চলে আসে, ঠিক আছে। সো এইখানে যে বজ্র পদার্থগুলো আবার আসতেছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ক্ষরণ। এই যে আবার আসতেছে, ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ক্ষরণ, ঠিক আছে। ক্ষরণের মাধ্যমে আবার কি আসতেছে, ক্ষরণের মাধ্যমে যে বজ্র পদার্থগুলো আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি তোমার এইখানে যখন তরলটা আসবে তখন সব পুনঃশোষণ এবং ক্ষরণ করা ডান হয়ে যাবে, ঠিক আছে। সো এই পর্যন্ত যখন আসবে তখন অতিসূক্ষ্ম পরিশ্রবণ তো এখানে হয়ে গেল। এরপর নির্বাচনমূলক পুনঃশোষণ, যেগুলো প্রয়োজনীয় জিনিস আবার রক্তে ব্যাক পাঠাবে, এটাকে বলে নির্বাচনমূলক পুনঃশোষণ। সক্রিয়ক্ষরণ জিনিসটা কি, সক্রিয়ক্ষরণ হচ্ছে যেগুলো বজ্র পদার্থ এখনো রক্ত থেকে আসে নাই, ক্ষতিকর এখনো কিছু থেকে গেছে, ওগুলো আবার আমরা ব্যাক পাঠাবো, আবার হচ্ছে রক্ত থেকে এখানে পাঠিয়ে দিব, ঠিক আছে, নেফ্রনের মধ্যে পাঠিয়ে দিব, টিউবুলগুলোর মধ্যে পাঠিয়ে দিব, এটাকে বলে ক্ষরণ। ওকে, সো আলটিমেটলি এই ঘটনাগুলো ঘটে এই পর্যন্ত আস্তে আস্তে তোমার কি তৈরি হয়ে যাবে, মূত্র উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে, মূত্র উৎপন্ন হয়ে গেল। সো নেফ্রন এভাবেই কিন্তু মূত্র উৎপন্ন করে, একটা নেফ্রন এভাবে মূত্র উৎপন্ন করে, এই জন্য প্রত্যেকটা একটা বৃক্কে 10 থেকে 12 লাখ নেফ্রন এভাবেই মূত্র উৎপন্ন করতেছে, একটু একটু করে মূত্র উৎপন্ন করতেছে। এখন এই নেফ্রনটা মূত্র উৎপন্ন করলো, দিবে কাকে, সংগ্রাহী নালীকে দিবে। এখানে দেখো আরও নেফ্রন যুক্ত হয়েছে। সো
অনেকগুলো নেফ্রন কিন্তু যুক্ত হয়ে তৈরি করে সংগ্রাহী নালী। তাহলে মূত্র দেখো, মূত্র এরপর তাহলে কই যাইতেছে, দেখো তাহলে মূত্র উৎপন্ন আমরা দেখছি, মূত্র উৎপন্ন হইলো, ঠিক আছে। এই যে মূত্রটা এর পরে সংগ্রাহী নালী দিয়ে কই গেল, দেখো তাহলে শুরুতে নেফ্রন, মূত্র উৎপন্ন হয়েছে কোথায়, নেফ্রনে, নেফ্রনে মূত্র উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। নেফ্রনে মূত্র উৎপন্ন হয়ে এরপর যাচ্ছে কোথায়, যাচ্ছে হচ্ছে সংগ্রাহী নালীতে, সংগ্রাহী নালীতে, সংগ্রাহী নালীতে গেল। সংগ্রাহী নালীগুলো আবার মিলিত হয়ে কি তৈরি করে, প্যাপিলা তৈরি করে, ঠিক আছে। এর মাঝে আরো কিছু আছে যেটা আপাতত তোমাদের জন্য লাগবে না, ঠিক আছে। প্যাপিলা, ডাক্ট অফ বেলিনি আছে, আরো অনেক কিছু আছে, লাগবে না ওটা, ঠিক আছে। সো নেফ্রনে মূত্র উৎপন্ন হলো, গেল কোথায়, সংগ্রাহী নালীতে গেল। সংগ্রাহী নালী থেকে কোথায় গেল, সংগ্রাহী নালীগুলো মিলিত হয়ে তৈরি করে প্যাপিলা। সো প্যাপিলা থেকে এরপর কোথায় গেল, প্যাপিলা থেকে গেল হচ্ছে পেলভিস। আমরা কিন্তু পড়ছি প্যাপিলাগুলো মিলিত হয়ে তৈরি করে পেলভিস। পেলভিস থেকে কোথায় যায়, পেলভিস থেকে যায় কোথায়, পেলভিস থেকে, পেলভিস মানে কি ইউরেটারের পার্ট, তাই না। সো পেলভিসে যাওয়া মানে কি, ইউরেটারে চলে আসলো, ইউরেটার, ঠিক আছে, ইউরেটারে চলে আসলো। ইউরেটার থেকে কোথায় যাবে, ইউরেটার বার তোমার হচ্ছে রেচন নালী দিয়ে কোথায় যাবে, মূত্রথলিতে যাবে। মূত্রথলিতে কিছুক্ষণ পরিমাণে জমা থাকবে, ঠিক আছে, মূত্রথলিতে জমা থাকবে, এরপরে মূত্রথলিতে জমা থাকবে। এরপরে যখন যথেষ্ট পরিমাণ মূত্র উৎপন্ন হবে, মূত্রথলি যখন আর পারতেছে না, তখন তোমাকে কি দিবে, তোমাকে সিগন্যাল দিবে যে এখন মূত্র তুমি বাইরে নিষ্কাশন করো, ঠিক আছে। তখন মূত্রথলি সংকোচন হবে, এরপর মূত্রনালী দিয়ে তুমি বাইরে নিষ্কাশন করে দিবা, ঠিক আছে। এইভাবে আসলে মূত্র উৎপন্ন হচ্ছে এবং মূত্রের প্রবাহ হচ্ছে। ক্লিয়ার, এইভাবে মূত্রটা আসলে প্রবাহিত হচ্ছে। ওকে, দেখো কত কিছু আমরা শিখলাম, দেখছো। তাহলে নেফ্রনে মূত্র উৎপন্ন হলো, নেফ্রন গুলো মিলিত হয় তোমার কোথায় যায়, সংগ্রাহী নালীতে যায়। সংগ্রাহী নালীতে গেল, এরপর সংগ্রাহী নালীগুলো মিলিত হয়ে তৈরি করলো প্যাপিলা। প্যাপিলা ওই মূত্রটাকে উন্মুক্ত করে দিল কোথায়, পেলভিসে। প্যাপিলাগুলো কি, প্যাপিলাগুলো অনেকগুলো তোমার যে পিরামিডে প্যাপিলা থাকে, তাই না, সবগুলো প্যাপিলা এসে পেলভিস উন্মুক্ত করে দিল মূত্র। আবার মূত্রগুলা কোথায় এরপর গেল, তাহলে ইউরেটারে গেল, এরপর মূত্রথলিতে এসে জমা থাকলো। এখন যখন যথেষ্ট পরিমাণ মূত্র তৈরি হয় এবং তোমার যদি সুইটেবল জায়গা তুমি পাও যে মূত্র তুমি ছাড়বা, ঠিক আছে, তখন মূত্রথলিতে জমা থাকা যে মূত্র, সেটা মূত্র নালীর মাধ্যমে তুমি পরিবেশে নির্গত করে দিবে। তার মানে তোমার দেহের যে বজ্র পদার্থ সেটা কিন্তু বাইরে বের হয়ে গেল। ক্লিয়ার। এখন পানি কেন, পানিও কেন হচ্ছে, কারণ পানিটা হচ্ছে দ্রাবক হিসেবে কাজ করতেছে, বাকি যে বজ্র পদার্থ সেগুলোকে সে বাইরে বের করে নিয়ে যাচ্ছে, বুঝছো। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটা এই যে তোমার যে তৈরি হচ্ছে, তোমার যে কি বললাম আমরা, ইউরিয়া তৈরি হচ্ছে, ইউরিয়া তো প্রধান বজ্র পদার্থ, তাই না। সো ইউরিয়ার যদি আমরা পুরো দেখি, মানে ধাপগুলো দেখি যে কই থেকে কই যাইতেছে, আরেকবার একদম শুরু থেকে, চলো শুরু থেকে। সো ইউরিয়া তৈরি হয় কোথায়, ইউরিয়া তৈরি হয় যকৃতে। ইউরিয়া তৈরি হচ্ছে কোথায়, ইউরিয়া তৈরি হচ্ছে যকৃতে, তাই না। আচ্ছা, প্রধান বজ্র পদার্থটা এটা আলাদা করে দেখতেছি। সো যকৃত থেকে কই গেল, রক্তের মাধ্যমে গেল হচ্ছে তোমার হচ্ছে গ্লোমেরুলাসে। শুরুতে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে ঢুকে গ্লোমেরুলাসে গেল, তাই না। সো গেল কোথায়, এরপরে গ্লোমেরুলাসে এসে গেছে, গ্লোমেরুলাস থেকে কোথায় গেছে, ওই যে ক্যাপসুলার স্পেস, বোম্যান্স ক্যাপসুল যেটা আর কি, ওটা ওই যে ফাঁকা জায়গাটাকে বলে ক্যাপসুলার স্পেস। বোম্যান্স ক্যাপসুল না, এই জন্য ক্যাপসুলার, ফাঁকা জায়গা, এই জন্য ক্যাপসুলার স্পেস, ঠিক আছে। স্পেস মানে ফাঁকা জায়গা, এই জন্য ইংরেজিতে লিখে বুঝালাম তোমার। ক্যাপসুলার স্পেস এটা কিসের অংশ, এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুলের অংশ, ঠিক আছে, বোম্যান্স ক্যাপসুলের অংশ। ওকে, আচ্ছা, ক্যাপসুলার স্পেস এখান থেকে কোথায় গেল, এখান থেকে শুরুতে গেল পিসিটি থেকে কোথায় গেল, পিসিটি থেকে লুপ অফ হেনলিতে গেল, ঠিক আছে, শর্ট ফর্মে লিখে দেখাচ্ছি। এরপর হচ্ছে কোথায় গেল, ডিসিটিতে গেল বা দূরবর্তী পেঁচানো নালিকাতে গেল। এরপরে কোথায় গেল, এরপরে হচ্ছে সংগ্রাহী নালিতে গেল, ঠিক আছে। সংগ্রাহী নালী থেকে কই গেল, সংগ্রাহী নালী থেকে গেল হচ্ছে তোমার সংগ্রাহী নালীতে মিলিত হলো, তাই না। এরপর সংগ্রাহী নালী থেকে কোথায় গেল, প্যাপিলাতে গেল। ওকে, প্যাপিলা থেকে কই গেল, প্যাপিলা থেকে গেল পেলভিসে।
পেলভিস, পেলভিসে যাওয়া মানে কি ইউরেটারে শুরু হয়ে গেছে, তাই না? সো পেলভিস থেকে কই যাবে, পেলভিস থেকে যাবে হচ্ছে ইউরেটারের মাধ্যমে, মানে ইউরেটার শুরু হয়ে গেছে। সো ইউরেটার আমরা লিখতে পারি ইউরেটার, ঠিক আছে। আচ্ছা, ইউরেটার ডান। এরপরে কোথায় যাবে তাহলে, এরপরে যাবে মূত্রথলিতে, মূত্রথলিতে যেয়ে সে জমা থাকবে, ঠিক আছে। মূত্রথলি থেকে এরপরে যাবে কোথায়, মূত্রনালীতে। সো মূত্রনালী দিয়ে বাইরে নিষ্কাশিত হয়ে গেল, দেখছো। সো এতগুলো ধাপ সে পার করতেছে, এখন রিলেট করতে পারতেছে। এখন দেখো সম্পূর্ণটা তুমি রিলেট করতে পারতেছো, ঠিক আছে। এটা কি, এটা আসলে ইউরিয়া নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, সো এতগুলো ধাপ সে পার করতেছে। এখন দেখো, এখন তাহলে তুমি হচ্ছে লাইনটা মিলাইতে পারবা। গ্লোমেরুলাস ছাঁকনির মতন কাজ করে, রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে, ঠিক আছে। পরিশ্রুত তরল মানে কি, ওই যে অতি সূক্ষ্ম পরিস্রাবন হওয়ার মাধ্যমে যে তরলটা কোথায় আসছে, ক্যাপসুলার স্পেসে আসছে, ঠিক আছে। এই তরলকে বলা হয় আলট্রাফিল্টেড, মানে যে তরলটা ক্যাপসুলার স্পেসে আসছে ওই তরলটার নামই হচ্ছে আলট্রাফিল্টেড, যেটাতে বজ্র পদার্থ আছে, আবার প্রয়োজনীয় জিনিসও আছে। এখনো কিন্তু এটাকে মূত্র বলতেছি না, মূত্র কখন বলবো, যখন তোমার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিবে, ঠিক আছে। প্রয়োজনীয় জিনিস, এই মূত্র কিন্তু এই অবস্থায় বলবো, এখানে বলছে যে এটাকে বলবো আমরা মূত্র, যখন প্রয়োজনীয় জিনিস নিয়ে নিবে, আরো বজ্র পদার্থ দিবে, তখন মূত্রটা তো তৈরি হবে, ঠিক আছে। আর এই অবস্থায় এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আলট্রাফিল্টেড, এটাকে বলা হবে আলট্রাফিল্টেড, ওকে, এটাকে বলবো আমরা আলট্রাফিল্টেড। আচ্ছা, এরপরে আলট্রাফিল্টেড রেনাল টিউবুলের মধ্য দিয়ে প্রবাহিত হবে, প্রবাহিত হওয়ার সময় কি হবে, আরও কয়েক দফা শোষণ হবে, যেটাকে আমরা বলি পুনঃশোষণ, ঠিক আছে। এরপর নিঃসরণ হবে, নিঃসরণটাকে আমরা বলতেছি ক্ষরণ, নিঃসরণ একই কথা। নিঃসরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সব শেষে যে তরলটি পাওয়া যায় সেটাই মূত্র, ওই যে সব শেষে যেখানে দেখাইছে ওটা কি, ওটা হচ্ছে মূত্র, যা সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে কোথায় যাবে, সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে যাবে প্যাপিলার মাধ্যমে কই যাবে, ইউরেটারে যাবে, ইউরেটার থেকে কই যাবে, মূত্রথলিতে যাবে, মূত্রথলিতে জমা থাকে, ঠিক আছে। এরপরে মূত্রনালীতে তুমি বাইরে ত্যাগ করে দিবা, শেষ। সো এইভাবে আসলে মূত্র উৎপন্ন হচ্ছে, আমরা মূত্র বৃক্কের কাজ, তারপরে মূত্র উৎপন্ন হওয়া, এটা আমরা দেখে ফেললাম। সো বৃক্কের প্রধান দুইটা কাজ, একটা হচ্ছে মূত্র উৎপাদন করা, এটা আমরা দেখে ফেলছি, মূত্র উৎপাদন করা এটা আমাদের ডান, ঠিক আছে। দ্বিতীয় কাজ, এটা কি, অসমো রেগুলেশন কি, এটা আমরা চলে একটু দেখি। অসমো রেগুলেশন কি, অসমো রেগুলেশন হচ্ছে পানি সাম্যতা বজায় রাখা, পানি সাম্যতা বজায় রাখা, কোথায়, আমাদের শরীরে পানি সাম্যতা বজায় রাখা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের শরীরে পানির সাম্যতা বজায় রাখা হচ্ছে অসমো রেগুলেশন। তাহলে কি করে, আমাদের বৃক্ক আমাদের শরীরে পানির সাম্যতা বজায় রাখে। কেমনে তাহলে ভাইয়া, দেখো তুমি যখন তোমার শরীরে যখন পানির পরিমাণ বেশি হয়ে যায়, বৃক্ক কি করবে, বৃক্ক হচ্ছে মূত্রের পরিমাণ বাড়ায় দিবে, ঠিক আছে। বেশি পরিমাণ পানি দেহ থেকে বাইরে নির্গমন করে দিবে, নিঃসরণ করে দিবে। সো তাহলে কি হলো, তোমার দেহে পানির পরিমাণ বেড়ে গেছিলো, এখন কমে গেল, ওকে। আবার যখন তোমার দেহে পানির পরিমাণ কম, তুমি যখন কম পানি খাচ্ছ, তুমি ধরো মরুভূমিতে আটকা পড়ছো, ঠিক আছে, বা তুমি রোজা আসো, সকাল থেকে ধরো রোজা আসো, সো তুমি কি পানি খাচ্ছ, পানি তো খাচ্ছ না। যখন তুমি পানি খাচ্ছ না, দেহে পানির পরিমাণ কমে গেছে না, কমে গেছে, ওই অবস্থায় তাহলে বৃক্ক কি করবে, মূত্রের পরিমাণও কমায় দিবে, পানিগুলোকে সে জমা রাখবে আমাদের শরীরে, ঠিক আছে। তাহলে দেখো যখন আমাদের শরীরে পানির পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তখন কি করতেছে, বৃক্ক পানি বাইরে বেশি নির্গমন করে দিচ্ছে, মূত্র বেশি তৈরি করতেছে, ঠিক আছে। আবার যখন আমাদের দেহে পানির পরিমাণ কমে গেছে, তখন বৃক্ক কী করবে, কম পরিমাণ মূত্র উৎপন্ন করবে, যাতে পানিটা আমাদের দেহে কি থাকে, সঞ্চিত থাকে, ওকে। আচ্ছা, তাহলে দেখো আবার জিনিসটা কি জানো, যখন আমাদের শরীরে রক্তচাপ বেড়ে যায়, ধরো উচ্চ রক্তচাপ হয়েছে, ঠিক আছে। উচ্চ রক্তচাপে কি হয় জানো, রক্তের যে পরিমাণ সেটা বেশি হয়ে যায়। রক্তের আমরা কি জানি, রক্তের 90 থেকে 92% পানি, এটা তো আমরা জানি, তাই না। সো রক্তের 90 থেকে 92% পানি, তাহলে রক্তের যে উচ্চ রক্তচাপ যদি হয়, তাহলে রক্তে কিসের পরিমাণ বেশি হয়ে গেছে, রক্তের পরিমাণ, যে রক্তের যে ভলিউম, ঠিক আছে, রক্তের যে ভলিউম বা আয়তন, রক্ত বেশি হয়ে গেছে, রক্তের যে আয়তন বেশি হয়ে গেছে। রক্তের আয়তন বেশি হয়ে যাওয়া মানে কি, পানি অংশ বেশি হয়ে যাওয়া, রক্তের যে পানি বা তরল অংশ আছে সেটা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তখন কি হবে, মূত্রের পরিমাণ বেশি হয়ে যাবে, ঠিক আছে। মূত্রের পরিমাণটা যেটা আছে, মূত্রের পরিমাণটা কি হবে, মূত্রের পরিমাণটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বেশি পরিমাণের মূত্র নির্গমন হবে, এরপরে কি হবে,
পানির যে পরিমাণ সেটা কমে যাবে, এই জন্য স্বাভাবিক রক্ত আবার চলে আসবে, স্বাভাবিক যে রক্তচাপ, স্বাভাবিক রক্তচাপে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো যখন উচ্চ রক্তচাপ যখন বেশি হয়ে গেছে, তাহলে রক্তে যে পানীয় অংশ, তরল অংশ সেটা বেশি হয়ে গেছে। এখন তাহলে কি করতে হবে, বেশি বেশি যে তরল অংশ বা পানীয় অংশ সেটা বাইরে নির্গমন করতে হবে। কেমন নির্গমন করবে, মূত্রের মাধ্যমে বাইরে নিষ্কাশিত করে বাইরে বের করে দিবে। সো মূত্রের পরিমাণ তখন বেশি হয়ে যাবে, তখন অতিরিক্ত যে পানি অংশ ছিল সেটা বাইরে তোমার নিঃসরণ হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিক রক্তচাপ চলে আসতেছে। ঠিক আছে, সো যখন নিম্ন রক্তচাপ হবে ঠিক উল্টো ঘটনা এর ঘটবে, তখন মূত্রের পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, যখন তুমি পানি কম খাবা, যখন তোমার ধরো পানি তুমি কম পান করতেছো, ঠিক আছে, পানি কম পান করতেছো, পানি যখন তুমি কম পান করো, পানি পান, ঠিক আছে, পানি পান করা যদি কমায় দাও, তাহলে কি হবে, দেহে পানির পরিমাণ কমে যাবে, তখন মূত্রের পরিমাণও কমে যাবে। ঠিক আছে, মূত্রের পরিমাণ কমে যাবে। কেন মূত্রের পরিমাণ কমে যাবে, দেহে পানি সে সংরক্ষণ করবে, দেহে পানি সংরক্ষণ করবে, ঠিক আছে, এই কাজটাই হবে। সো এই জিনিসটাই হচ্ছে অসমোরেগুলেশন। ক্লিয়ার, ডান অসমোরেগুলেশন। সো আমরা একটু বইটা দেখি। আমি যে কথাগুলো বলছি এখানে একটু কি করে দেওয়া আছে, এটা একটু রিডিং দিবা, ওই জিনিসগুলো জিস্ট আকারে এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা বৃক্কের কাজ এখানে চলে আসি। ওই কথাগুলো অনেকবার বলছে তো তোমাদের বোরিং লাগবে, এই জন্য আর বললাম না। তাহলে দেখো, মানুষ প্রায় প্রত্যেক দিন স্বাভাবিক অবস্থায় 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো মূত্র কিভাবে উৎপন্ন হয়, কিভাবে এটা বাইরে নিষ্কাশিত হয়, এই জিনিসগুলো তোমাকে বারবার আমি বলছি। ওকে, তাহলে দেখো, মূত্রে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ থাকে। রিডিং দিচ্ছি আর কি, থাকে, এটা আমরা পড়ছি। এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর, এই জন্য তো বের করতেছি, তাই না? আচ্ছা, এইসব অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বজ্র পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূত্রের মাধ্যমে এগুলো বাইরে অপসারিত হয়, এটা আমরা জানি। আচ্ছা, উৎপন্ন মূত্র আচ্ছা, এই যে দেখো, বৃক্ক বা কিডনির ভেতরে নেফ্রন একটা জটিল প্রক্রিয়ায় কি তৈরি করে, মূত্র উৎপন্ন করে। কিভাবে মূত্র উৎপন্ন করে এটা আমরা দেখছি 3টা উপায়ের মাধ্যমে। আচ্ছা, উৎপন্ন মূত্র সংগ্রাহী নালিকার মাধ্যমে, এই যে সংগ্রাহী নালিকার মাধ্যমে বৃক্কের কোথায় আসে, পেলভিসে পৌঁছায়। সরাসরি এটা বলে দিছে, বাট মাঝখানে কি ছিল, প্যাপিলাও ছিল। ওকে, আচ্ছা, এবং পেলভিস থেকে কোথায় যায়, ইউরেটারে যায়। ওকে, ইউরেটার থেকে মূত্রথলিতে আসে, সাময়িকভাবে মূত্রথলিতে জমা থাকে। তাহলে মূত্রথলি জমা থাকে কোন অংশে, মূত্রথলিতে জমা থাকে। ঠিক আছে, মূত্রথলি একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পূর্ণ হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে। ঠিক আছে, মূত্রথলি যখন জমা হবে তখন তোমার মূত্রত্যাগের ইচ্ছা জাগবে, তখন মূত্রনালীর মাধ্যমে তুমি দেহ থেকে বাইরে নিষ্কাশিত করে দিবা। ঠিক আছে, সো এইভাবেই কি করতেছে, বৃক্কটা ক্ষতিকর যে নাইট্রোজেন ঘটিত পদার্থ এগুলো থেকে আমাদের শরীরকে বাঁচাইতেছে। রিডিং পড়া ডান। এরপর আসো অসমোরেগুলেশন। ঠিক আছে, অসমোরেগুলেশন, এই যে পানি লবণের পরিমাণ, ঘনত্ব, এগুলো নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে, এই অসমোরেগুলেশনের মাধ্যমে। ঠিক আছে, সো পানির সাথে কি থাকে, লবণ টবণ এগুলোও থাকে। ওকে, সো এই জিনিসটা আমি বললাম যে তুমি যখন বেশি পরিমাণে পানি পান করবা, যখন রক্তচাপ বেশি হয়ে যাবে, তখন কি হবে, মূত্রের পরিমাণ বেশি হয়ে যাবে, তখন বেশি বেশি তুমি মূত্র নির্গমন করে তুমি পানির পরিমাণ কমায় নিয়ে আসবে শরীরে। ঠিক আছে, লবণের পরিমাণ বেশি হয়ে গেলে কি হবে, লবণ তুমি বাইরে বেশি ত্যাগ করবা মূত্রের মাধ্যমে। ওকে, আবার যদি কম হয়ে যায় তখন তুমি কম ত্যাগ করবা, এই ঘটনায় আর কি, একই কথা বারবার। ওকে, আচ্ছা, পানি নিয়ন্ত্রণে বৃক্ক প্রধান ভূমিকা পালন করে। কিন্তু তুমি যদি কম পরিমাণে পানি খাও, দেখো পানির কাজটা কি, পানির কাজটা হচ্ছে তোমার যে দ্রবগুলা, বজ্র পদার্থ যেগুলো আছে সেগুলোকে দ্রবীভূত করে দেহ থেকে বাইরে নিষ্কাশিত করা। ঠিক আছে, এখন তুমি যদি কম পরিমাণে পানি খাও, তুমি যদি ঠিক মতন পানি না খাও, তাহলে তুমি আমাকে বলো, তাহলে কি বৃক্ক যেটা আছে, বৃক্ক ঠিক মতন কাজ করবে, নেফ্রন ঠিক মতন কাজ করবে না তো। কারণ তোমার ওই দ্রবগুলোকে, বজ্র পদার্থগুলোকে দ্রবীভূত করার জন্য তো দ্রাবকটা লাগবে। দ্রাবকের কাজ কি, দ্রাবকের কাজগুলো হচ্ছে দ্রবগুলোকে, বজ্র পদার্থগুলোকে দ্রবীভূত করা, এরপর দেহ থেকে বাইরে নিষ্কাশিত করা। সো এই জন্য কি লাগবে, পানি লাগবে। যদি তুমি পানি ঠিক মতন না খাও তাহলে নেফ্রন ঠিক মতন কাজ করবে না, তখন কিডনির কি হবে, ক্ষতি হবে। এই জন্য তোমার দিনে অ্যাটলিস্ট 3 লিটার পানি খাইতেই হবে, 3 লিটার পানি মাস্ট খাবা। ওকে, আচ্ছা, সো বৃক্ক অকার্যকর হইলে শরীর থেকে কি পানি নির্গমন হবে, হবে না। তখন কি হবে, চোখ মুখ এগুলা
ফুলে যাবে, কারণ বিভিন্ন জায়গায় পানি জমবে তখন। ওকে, এটাকে আমরা বলি এডেমা। এটা পরবর্তীতে তোমরা বুঝবা যখন একটু হায়ার ক্লাসে উঠবা, ঠিক আছে? আচ্ছা, বা অনেকে তো মেডিকেলে পড়বা, তাই না? অনেকের এখন থেকে ইচ্ছা আছে। সো চোখ মুখ সহ সারা শরীর ফুলে যাবে, বিভিন্ন জায়গায় পানি জমা হবে, এটাকে আমরা এডেমা বলি। আবার উচ্চ রক্তচাপও সৃষ্টি হয়েছে পারে। আমরা জানি যে বৃক্ক কী করে, মূত্র সৃষ্টির মাধ্যমে রক্তচাপটা কমায়, ঠিক আছে? যদি বৃক্ক ঠিক মতন কাজ না করে মূত্র তৈরি হবে না, এই জন্য কী হবে, উচ্চ রক্তচাপ সৃষ্টি হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর অংশটা আমরা পড়ি। এরপর আসো বৃক্কে পাথর হওয়া। আচ্ছা, বৃক্কে পাথর হওয়া মানে তোমার হচ্ছে কিডনির যে স্বাভাবিক কাজ সেটা বিঘ্ন হয়ে গেছে, ঠিক আছে? বৃক্ক পানির মাধ্যমে বজ্র পদার্থগুলো বাইরে নির্গমন করে, ঠিক আছে? এখন ধরো তুমি ঠিক মতন পানি খাচ্ছ না, তাহলে ওই বজ্র পদার্থগুলো বাইরে কি ঠিক মতো নির্গমন হইতে পারবে? পারবে না। ওগুলো জমা হয়ে 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 আরও বিভিন্ন কোলেস্টেরল আছে, লিপিড আছে, অনেক কিছু, ঠিক আছে? ওই বজ্র পদার্থগুলো যেগুলো আসলে বাইরে নিষ্কাশন হওয়ার কথা ছিল সেগুলো আর কি সবগুলো জমা হয়ে হয়ে কি তৈরি করবে, পাথর তৈরি করবে, ঠিক আছে? পাথরের মতন গঠন তৈরি করবে। এগুলো হচ্ছে বৃক্কের পাথর, বুঝছো? এখন যদি এরকম হয়, ধরো ধরো এটা হচ্ছে মূত্রনালী, বুঝছো? এদিক দিয়ে মূত্র বাইরে নির্গমন হয় এই ছিদ্রের মধ্য দিয়ে, এরপর তুমি হচ্ছে বাইরে বের করে দাও, ঠিক আছে? সো এইখানে ধরো হচ্ছে পাথর জন্মাইছে, এখানে হচ্ছে পাথর হয়েছে, তাহলে ঠিক মতন কি বাইরে মূত্রটা আসবে? আসবে না, তাই না? তাহলে মূত্রনালীতে যদি কখনো পাথর জন্মায় তাহলে তুমি মূত্র ত্যাগই করতে পারবে না, ঠিক আছে? আটকে যাবে, মূত্র বাইরে নিষ্কাশনই হবে না। তাহলে কত ক্ষতিকর একটা প্রক্রিয়া, দেখছো? তখন এখানে তোমার হচ্ছে মানে মূত্রের চাপে এগুলা এই কোষগুলা ক্ষতিগ্রস্ত হবে, আশেপাশে সবগুলো কোষগুলা দিয়ে তোমার রক্ত যাবে, মূত্রের মাধ্যমে রক্ত আসবে, ঠিক আছে? আচ্ছা, অনেক পেন হবে, জ্বালা পোড়া করবে। সো এটা হচ্ছে তোমার যদি পাথর জন্মায়, ওকে? আচ্ছা, তো এখানে দেখো, এখানে আর কি কি আছে একটু রিডিং দিই জিনিসগুলা। দেখো, কিডনি রোগের লক্ষণগুলো কি কি? শরীর ফুলে যাওয়া। কেন শরীর ফুলে যাওয়া? যদি পানি বাইরে নির্গমন না হয়, পানি শরীরের বিভিন্ন জায়গায় জমে যাবে, জমে গিয়ে শরীর ফুলে যাবে। এরপরে আসো, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া। দেখো, প্রোটিন আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কি ছিল? প্রয়োজনীয় জিনিসগুলো কার কাজ? ওই যে তোমার নেফ্রনের কাজ হচ্ছে শোষণ করা, পুনঃশোষণ করা, তাই না? অথবা প্রোটিন কিন্তু ওটা অ্যামিনো অ্যাসিড পুনঃশোষণ করে, এবং প্রোটিন কিন্তু আসলে মূত্রের এখানে আসেই না, মানে অতি সূক্ষ্ম পরিস্রাবনের মাধ্যমে তোমার প্রোটিন আসেই না, ঠিক আছে? বাট যদি তোমার নেফ্রনের ক্ষতি হয় তখন দেখবা যে বা ঠিক মতন না কাজ করলে প্রোটিনও চলে আসছে, বুঝছো? এটা বিস্তারিত আরও পরে পড়তে পারবা। আপাতত লক্ষণগুলো দেখো, ইন্টারমিডিয়েটে আরও ডিটেলস এটা শিখাবো তোমাদের, কোনো সমস্যা নেই। এটা জানার জন্য আরও কিছু বেসিক জানতে হবে। এটা পুরো 9-10-এ পড়ো, এরপর ইন্টারমিডিয়েটে গিয়ে আমরা বিস্তারিত পড়বো। আচ্ছা, তারপর এই যে রক্ত আসা, প্রস্রাবে জ্বালা পোড়া করা, ঘন ঘন প্রস্রাব হওয়া, ঠিক আছে? বা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, তারপরে যে যে ছোটো ছোটো আকারের যে পাথর তৈরি হয় এগুলোকে বলে কিডনির পাথর, বললাম। মেয়েদের থেকে পুরুষের কিন্তু বেশি ঝুঁকি পাথর হওয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপর অতিরিক্ত ওজন, কিডনির সংক্রমণ, কম পানি খাওয়া, এগুলো হচ্ছে লক্ষণ, মানে এগুলো আসলে করা যাবে না, ওকে? আচ্ছা, এগুলো করলে মেনলি হচ্ছে কিডনির ক্ষতি হবে। আচ্ছা, কিডনির ক্ষতি হলে কি হবে? প্রস্রাব, এই যে পাথর যদি প্রস্রাব নালীতে চলে যায় তাহলে প্রস্রাবে বাধা দিবে, যেটা বললাম যে প্রস্রাব নিষ্কাশনে বা মূত্র নিষ্কাশনে বাধা দিবে, ঠিক আছে? আচ্ছা, তখন কি হবে? তখন হচ্ছে কোমরের পিছনে ব্যথা করবে, বললাম ব্যথা করবে, ঠিক আছে? তারপর প্রস্রাবের সাথে রক্ত যাবে, বলছি। তারপর কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ওকে? আচ্ছা, তখন কি করা হয় জানো? অস্ত্রোপচার, মানে কি সার্জারি করে, এই পাথরটা বাইরে বের করে দেওয়া হয়, মানে পাথরটা সরায় ফেলা হয়, ঠিক আছে? সো যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে অস্ত্রোপচার মানে কি সার্জারি করা, আসলে সার্জারি করা। সো সার্জারি করে কি করা হবে? সার্জারি করে এই পাথরটা অপসারণ করা হবে। এই সার্জারির নাম কি? ইউটেরোস্কোপিক কিংবা আল্ট্রাসোনিক লিথোট্রপসি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা লিথোট্রপসি, জিনিসটার প্রক্রিয়াটার, এই সার্জারিটার নাম হচ্ছে লিথোট্রপসি। লিথোট্রপসি কীভাবে করা হয়? আল্ট্রাসোনিক ইমেজ ব্যবহার করে করা হয়, ঠিক আছে? অথবা ইউটেরোস্কোপিক, এই জন্য বলা হয় ইউরেটরোস্কোপিক। ইউরেটারে যেহেতু হয়, ঠিক আছে? ইউরেটরোস্কোপিক বা আল্ট্রাসোনিক লিথোট্রপসি, ওকে? সো এই সার্জারিটার মাধ্যমে তোমার যে পাথরটা অপসারণ করা হয়, ওকে? এটা হচ্ছে পাথর অপসারণের জন্য সার্জারি বা অস্ত্রোপচার। আচ্ছা, তাহলে আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, শেষ 2টা বইয়ের পেজে চলে আসছি। দেখো, আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে তোমার বৃক্ক যদি বিকল হয়ে যায়, বৃক্ক যদি আর কাজ না করে, বজ্র পদার্থ তো শরীর থেকে বের করতে আর পারতেছে না সে, তাই না? কিন্তু বজ্র পদার্থ যেটা আছে সেটা তো শরীর থেকে বের করতে হবে,
করার উপায় কি? দুইটা উপায়। যদি বৃক্ক আর না কাজ করে, এখন দুইটা উপায় তুমি করবা। একটা হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি মানে কি? তোমার ক্ষণস্থায়ী প্রক্রিয়া। ক্ষণস্থায়ী প্রক্রিয়ায় কি করা হয়? ডায়ালাইসিস করা হয়। ক্ষণস্থায়ী উপায়টা কি? ক্ষণস্থায়ী হচ্ছে ডায়ালাইসিস। ক্ষণস্থায়ীর মাধ্যমে কি করা হয়? ক্ষণস্থায়ীতে তোমার কি করা হয়? ডায়ালাইসিস করা হয়, ডায়ালাইসিস। আর পার্মানেন্ট, চিরস্থায়ী উপায়টা কি? চিরস্থায়ী উপায়টা হচ্ছে প্রতিস্থাপন করা। ঠিক আছে, চিরস্থায়ী। পার্মানেন্ট উপায়, এটা ঠিক করার পার্মানেন্ট উপায় হচ্ছে কি করা? প্রতিস্থাপন করা। কি প্রতিস্থাপন? বৃক্ক প্রতিস্থাপন, যেটার গল্প শুরুতেই বলছি। তাহলে চিরস্থায়ী যে প্রতিস্থাপন, এটা আগে পড়ে ফেলি, এরপর ডায়ালাইসিসে আসি। আচ্ছা, প্রতিস্থাপন জিনিসটা কি? ধরো একটা মানুষ একটা কিডনি দিয়ে বাঁচে, ঠিক আছে? আমার যদি কোনো কিডনির ক্ষতি হয়, তাহলে আমার ভাইয়ের দুইটা কিডনি, সে একটা কিডনি আমাকে দিয়ে দেবে। সে একটা কিডনি দিয়ে বাঁচবে, আমি একটা কিডনি দিয়ে বাঁচবো। এটাকে বলে বৃক্ক প্রতিস্থাপন। সো নিকট আত্মীয় স্বজন এখান থেকে নেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে, ধরো একটা মানুষ মারা গেল, ওকে, একটা মানুষ মারা গেলে ধরো তার হচ্ছে ব্রেন মারা গেছে, তার মানে কি? সে আর জ্ঞানে ফিরবে না, এটাকে বলে ব্রেন ডেড জিনিসটা কি? তার মস্তিষ্ক মারা গেছে, সে আর জ্ঞান ফিরে পাবে না, কিন্তু তার বাকি অঙ্গগুলো কিন্তু এখনো ঠিক আছে। তখন ওর কিডনিটা অপসারণ করে আমার শরীরে লাগাই দিবে, বুঝছো? সো এটা হচ্ছে যে মৃত ব্যক্তি যে আসলে ব্রেন ডেড, বাকি অর্গ্যান, বাকি যে অঙ্গ সেগুলো কিন্তু ঠিক আছে, তার কিডনি ঠিক আছে, তার যকৃৎ ঠিক আছে। সো ব্রেন ডেড হয়ে গেছে, সে আর জ্ঞানে ফিরবে না, বাট বাকি কিডনি ঠিক, মানে বাকি যে অঙ্গ সেগুলো ঠিক আছে, ওকে? সো তার কিডনিটা আমার শরীরে স্থাপন করা, এটার জন্য কি লাগবে? এটার জন্য পারমিশন লাগবে। সে মারা যাওয়ার আগে যদি বলে যায় যে তার কিডনি আমার শরীরে দেওয়া যাবে, ঠিক আছে, তার কিডনি দান করে যায়, তখনই কিন্তু এটা সম্ভব। ওই যে মরণোত্তর চক্ষুদান কর্মসূচি তোমরা দেখছো না? মরণোত্তর চক্ষুদান জিনিসটা কি? যেটা বললাম যে ব্রেন ডেড হইলে, যে মৃত্যুর পরে কিছু সময়ের জন্য এই অঙ্গগুলা কি থাকে? ইনট্যাক্ট থাকে, এই অঙ্গগুলা তোমার হচ্ছে কাজ করে, ঠিক আছে? এই অঙ্গগুলো নষ্ট হয় না। সো মরণোত্তর তোমার চক্ষুদান কর্মসূচি কি? ওই যে মানুষটা মারা যাওয়ার আগে সে তার চোখটা দান করে গেছে, ঠিক আছে? যে আমি একটা বন্ড সাইন করে গেছে যে আমি যদি মারা যাই, এরপর আমার যে চোখটা সেটা দান করে গেলাম, যে যার আসলে চোখ নাই, সে যে আসলে অন্ধ, যে দেখতে পাচ্ছে না, তাকে যাতে এই চোখটা দান করা হয়, ঠিক আছে? সো মরণোত্তর চক্ষুদান কর্মসূচি এটাই আর কি। সেটার মতনই তোমার হচ্ছে বৃক্কদান কর্মসূচি। এটা কি? এটা হচ্ছে সে যখন মারা যাওয়ার আগে সে বলে যাবে যে আমি যদি মারা যাই, আমার এই বৃক্কটা তুমি হচ্ছে যার আসলে বৃক্ক নষ্ট তাকে দিয়ে যাও, ঠিক আছে, দিয়ে দিও আর কি। সো এটা আসলে সাইন করলে, বন্ডটা সাইন করলে, এরপর সে মারা গেলে তার থেকে অস্ত্রোপচার করে তার বৃক্কটা বা কিডনিটা অপসারণ করে আমার শরীরে দিতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে মরণোত্তর বৃক্ষদান কর্মসূচি আর কি। সো এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রতিস্থাপনের চিরস্থায়ী উপায়, ওকে? তাহলে প্রতিস্থাপন হচ্ছে দুইটা উপায় হইলো, আমরা এটা দেখলাম। একটা হচ্ছে নিকটাত্মীয় যারা আছে তাদের থেকে, কারণ মানুষ একটা কিডনি বা একটা বৃক্ক দিয়েও বাঁচতে পারে। আর একটা কি? যে মারা যাচ্ছে, যে আসলে ব্রেন ডেড, তারটা নেওয়া, ওকে? তাহলে দেখো, এই যে কিডনি প্রতিস্থাপন, যে ব্রেন ডেড, ঠিক আছে, ব্রেন ডেড যার, ওকে, বাট বাকি অঙ্গ ঠিক আছে, ব্রেন ডেড যার, এই যে দেখো ব্রেন ডেড যার, বাকি অঙ্গ কিন্তু ঠিক আছে। এছাড়া তোমার কি নিকট আত্মীয় স্বজন থেকেও কিন্তু নেওয়া যায়, এই যে নিকট আত্মীয় স্বজন, এখান থেকেও কিন্তু নেওয়া যায়, ওকে? আচ্ছা, এর আগে কিন্তু অবশ্যই টিস্যুটা ম্যাচ করতে হবে। টিস্যু ম্যাচিংটা কি? টিস্যু ম্যাচিং হচ্ছে ওই বৃক্ষটার সাথে আমার শরীরের ম্যাচ করানো হয়, সেই বৃক্ষটা আমার শরীরকে নিতে পারবে কিনা, এই টিস্যু ম্যাচিংটা আগে করে ফেলা হয়, ঠিক আছে? বৃক্ষটা দিলেই তো হবে না, তোমার ম্যাচ করাইতে হবে আর কি। এরপর সতর্কতা, মানে হচ্ছে বৃক্ক ঠিক রাখার জন্য কি করবা না করবা, এগুলো আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? তাহলে তোমার চ্যাপ্টারটা শেষ। একটু পরে দুইটা স্লাইডের মাধ্যমে তোমাদের জন্য, মানে আসলে প্র্যাকটিক্যাল আর কি, তোমার নিজের বৃক্ক ঠিক রাখতে হবে, তোমার আব্বু আম্মুর বৃক্ক ঠিক রাখতে হবে। সো এটার জন্য তুমি কি করবে সেটা একটু পরে আমরা বলতেছি। আচ্ছা, এখন তাহলে এই যে চিরস্থায়ী উপায় আমরা পড়ছি, ক্ষণস্থায়ী উপায়টা কি এটা আমরা এখন দেখব, ঠিক আছে? ক্ষণস্থায়ী উপায়টা হচ্ছে ডায়ালাইসিস। সো আমরা এই ক্ষণস্থায়ী উপায় যেটা আছে, ক্ষণস্থায়ী উপায়, এটা এখন আমরা শিখে ফেলবো। আচ্ছা, সো তোমার এই যে ক্ষণস্থায়ী উপায়, এটাতে আসলে কি করা হয় জানো? দেখো, এই যে বজ্র পদার্থগুলো আছে কোথায়? রক্তে আছে। রক্তগুলাই তো বজ্র পদার্থগুলোকে কি করতেছে? প্রবাহ করে নিয়ে যাচ্ছে, কিডনিতে নিয়ে যাচ্ছে, তাই না? তো রক্তের মাধ্যমে বজ্র পদার্থগুলো এগুলো কি হইতেছে? প্রবাহিত হইতেছে। রক্তেই তাহলে কি আছে? বজ্র পদার্থ আছে। এখন কি করা হয়? তোমার এই যে শরীরে আর্টারি থেকে বা ধমনী থেকে
তোমার শরীরে যে ধরো এটা একটা ধমনী, লাল কালার দিয়ে মার্ক করা হয় সেগুলো হচ্ছে ধমনী, আর যেগুলো নীল কালার দিয়ে মার্ক করা হয় সেগুলো হচ্ছে শিরা। ঠিক আছে, তাহলে দেখো তোমার দেহের এই যে হাতে যে ধমনী আছে, ধমনী থেকে রক্তটাকে নেওয়া হলো, কারণ রক্তে বজ্র পদার্থ আছে, নিয়ে একটা মেশিন আছে, এই মেশিনটার নাম হচ্ছে ডায়ালাইসিস মেশিন বা ডায়ালাইসিং তোমার হচ্ছে টিউব। ঠিক আছে, এখানে ভিতরে টিউবও থাকে আর কি। সো এই যে ডায়ালাইসিস মেশিন, এই ডায়ালাইসিস মেশিনের মধ্যে রক্তটা নেওয়া হয়। এই মেশিনটার নাম কি? ডায়ালাইসিস মেশিন, ডায়ালাইসিস মেশিন। সো এইখানে কি থাকে জানো? এইখানে এই যে টিউবের মধ্যে যে টিউব দিয়ে আসতেছে সে, এই টিউবে একটা আংশিক বৈষম্যভেদ্য প্রাচীর থাকে। ঠিক আছে, আংশিক বৈষম্যভেদ্য কি? আংশিক বৈষম্যভেদ্য হচ্ছে এই প্রাচীরের মধ্যে দিয়ে, এই টিউবটার মধ্যে দিয়ে সব ধরনের পদার্থ বের হবে না, সব ধরনের পদার্থ বের হতে দিবে না টিউব থেকে। কোনগুলাকে বের হতে দিবে? যেগুলো সে চায়। ঠিক আছে, আংশিক মানে কি? আংশিক মানে হচ্ছে এই যে বজ্র পদার্থ যেগুলো আছে সেগুলাই কিন্তু এই টিউব থেকে বাইরে, রক্ত থেকে বাইরে বের হয়ে আসবে। বজ্র পদার্থ যেগুলো আছে সেগুলাই কিন্তু বাইরে বের হয়ে আসবে। তাহলে কি বললাম? দেখো, ডায়ালাইসিস যে মেশিনটা আছে, এই মেশিনের ভিতরে এই যে টিউবগুলো দিয়ে রক্ত প্রবেশ করতেছে। ঠিক আছে, এই টিউবটা কই থেকে রক্ত নিতেছে? তোমার যে ধমনী থেকে রক্ত নিয়ে ডায়ালাইসিস মেশিনের মধ্যে গেল। টিউবের যে একটা প্রাচীর থাকে, ওই প্রাচীরটা কি? আংশিক বৈষম্যভেদ্য প্রাচীর। আংশিক বৈষম্যভেদ্য প্রাচীরে কি হয়? শুধু বজ্র পদার্থ সেগুলো বাইরে বের হবে, বাকিগুলো কিছু বাইরে বের হতে দিবে না। যেগুলো প্রয়োজনীয় সেগুলো বাইরে বের হতে দিবে না। সো বাইরে বের হলো, বাইরে বের হয়ে এরপরে কি হলো? একটা তোমার পাত্রে ওই যে বজ্র পদার্থ যেগুলো বের হয়ে গেছে সেগুলোকে আমরা জমা করলাম। ঠিক আছে, এরপর বাইরে নিষ্কাশন করে দিলাম। এখন এরপর ফেলে দিলাম আর কি। এখন দেখো, রক্ত থেকে বজ্র পদার্থ কিন্তু বাইরে বের হয়ে গেছে। কি দিয়ে? আংশিক বৈষম্যভেদ্য প্রাচীর দিয়ে রক্তে যে বজ্র পদার্থ সেগুলো বাইরে বের হয়ে গেছে। তাহলে রক্তে কি আর বজ্র পদার্থ আছে? নাই, আর বজ্র পদার্থ নাই। তাহলে ওই রক্তটা আবার শরীরে ব্যাক পাঠাইতে হবে। দেখো, আবার শরীরে আমরা ওই টিউব শেষ মাথা আবার কি একটা শিরার সাথে যুক্ত করে দিয়েছে। এই শিরা কি করছে আবার? তাহলে ওই যে রক্তটা বজ্র পদার্থ বের হয়ে গেছে দিয়ে যে রক্তটা থাকতেছে, ওই রক্তটাকে সে আবার গ্রহণ করে দেহের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এ হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর এই মেশিনটা মানে যে টিউবগুলো চুবানো থাকে হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে। ডায়ালাইসিস ফ্লুইড কিসের মতন কাজ করে? আমাদের রক্তের প্লাজমার মতন কাজ করে। ঠিক আছে, এটা ভারসাম্যটা বজায় রাখার জন্য এই জিনিসটা করতেছে, যে টিউবগুলো চুবানো থাকে আর কি ডায়ালাইসিস ফ্লুইডটা কি? আমাদের রক্তের যে প্লাজমা অংশ, তরল অংশটার সাথে এই ডায়ালাইসিস ফ্লুইডের মিল আছে। ওকে, তো এটার সাথে আসলে কম্পেয়ার করে বজ্র পদার্থগুলো বাইরে বের করে দেয়। তাহলে দেখো আরেকবার বলি, তোমার হাতের যে ধমনী আছে, ধমনী থেকে রক্তটাকে কালেক্ট করা হয় টিউব দিয়ে, এরপর ডায়ালাইসিস মেশিনের মধ্যে প্রবেশ করে ডায়ালাইসিসের যে টিউবগুলো হচ্ছে আংশিক বৈষম্যভেদ্য প্রাচীর দিয়ে তৈরি। তার মানে সেগুলো দিয়ে বাইরে নির্গমন হবে কি? শুধু বজ্র পদার্থগুলো বাইরে বের হবে, বজ্র পদার্থগুলো বাইরে চলে গেছে। ঠিক আছে, এবং এটা মেনটেন হইতেছে কিসের মাধ্যমে? ডায়ালাইসিস ফ্লুইড ওই টিউবগুলো ডুবানো থাকে, ওই ফ্লুইডটার সাথে কম্পেয়ার করে কিন্তু বজ্র পদার্থগুলো বাইরে বের করে দিচ্ছে। ঠিক আছে, এরপর বজ্র পদার্থগুলো বাইরে বের হয়ে গেল, বাকি যে রক্তটা থাকলো সেটা আবার শিরা দিয়ে তোমার শরীরে প্রবেশ করে দিল। ওকে, সো এইভাবেই কিন্তু ডায়ালাইসিসটা হইতেছে। দেখো, সম্পূর্ণ অকেজ বা বিকল হয়ে যাওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে যে ডায়ালাইসিসের মাধ্যমে এটা করা হয়, একটা মেশিন থাকে ডায়ালাইসিস মেশিন, ধমনির থেকে নেওয়া হয়, আবার শিরাতে ব্যাক পাঠানো হয় আর কি। ঠিক আছে, একটা আংশিক বৈষম্যভেদ্য প্রাচীর থাকে যেদিক দিয়ে কি হয়? ইউরিক অ্যাসিড, অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে চলে আসে, যেটা বললাম আর কি। ঠিক আছে, আচ্ছা, ডায়ালাইসিস টিউবগুলা একটা তরলে ডুবানো থাকে, যেটা রক্তের প্লাজমার মতন, রক্তের কিসের মতন? প্লাজমার মতন। ঠিক আছে, এই যে রক্তের প্লাজমার মতন গঠন, বলে দিই মুখে, রক্তের প্লাজমার মতন। ঠিক আছে, ডায়ালিসিস ফ্লুইডটা যার সাথে কম্পেয়ার করে বজ্র পদার্থগুলো বাইরে বের করা হয়। ওকে, আচ্ছা, এরপরে মূত্রনালী বা কিডনি সুস্থ রাখার জন্য তুমি কি করবা? উপায়গুলো কি? এটা তো রিডিং দিবাই, আমি আরও কিছু, ওইটুক তো আছেই, আমি আরও কিছু অ্যাড করছি। ঠিক আছে, এই কাজগুলো তোমরা করবা, তোমার আব্বু আম্মুকে করতে বলবা, তোমার বাসায় দাদা দাদি নানা নানি থাকলে তাদেরকেও এই কাজগুলো করতে বলবা। ঠিক আছে, এটা আসলে সবার জন্য প্রয়োজন। তাহলে কি দেখো, কিডনি সুস্থ রাখবা তুমি কিভাবে? কিডনি সুস্থ রাখার উপায়, কিডনি নষ্ট যাতে না হয় কি করবা? পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করবা, ঠিক আছে, ডেইলি অ্যাটলিস্ট 3 লিটার পানি পান করবা, 1 নাম্বার। 2 নাম্বার, পুষ্টিকর খাবার তুমি খাবা, অতিরিক্ত লবণ, প্রক্রিয়াজাত খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত লবণ, বিশেষ করে কাঁচা লবণ খাওয়া যাবে না। কাঁচা লবণ খাইলে কিডনি নষ্ট হয়ে যায়, কিডনির ক্ষতি হয়, তাহলে কাঁচা লবণ খাওয়া যাবে না। ঠিক আছে, প্রক্রিয়াজাত খাবারটা কি? প্রক্রিয়াজাত খাবার হচ্ছে প্রসেসড ফুড। ঠিক আছে,
লাইক ধরো হচ্ছে তুমি ওই যে যেগুলো ফাস্ট ফুড আছে, ঠিক আছে, এগুলো খাওয়া যাবে না। তোমার ধরো হচ্ছে যে বার্গার, তারপর পিৎজা, এই জিনিসগুলো খাওয়া যাবে না, ঠিক আছে। আর প্রসেসড ফুড এগুলো কোথায় বেশি? আমেরিকাতে বেশি চলে, বাংলাদেশে যদিও একটু কম চলে, বাট হচ্ছে প্রসেসড ফুড এগুলো বেশি খাওয়া যাবে না, ঠিক আছে। রক্তচাপ, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। রক্তচাপ এবং রক্তের শর্করা দুইটাই নিয়ন্ত্রণ করে। রক্তচাপ যাতে বেশি না হয়, যারা হাইপার টেনশনের রোগী, যাদের রক্তচাপ বেশি, হাইপার টেনশন যাদের বেশি, ব্লাড প্রেশার বেশি থাকে, তাদের কিন্তু বৃক্কের ক্ষতি হয়। রক্তে শর্করা নিয়ন্ত্রণ, যাদের ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হলে কিন্তু শর্করা লেভেল বেড়ে যায় রক্তে, ঠিক আছে। সো ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, সুস্বাস্থ্য মানে স্বাস্থ্যকর খাবার খাইতে হবে, ওজন ঠিক রাখতে হবে, ঠিক আছে। কম ওজন মানেই যে তোমার ভালো এরকম না, ঠিক আছে, স্বাভাবিক ওজন বজায় রাখতে হবে, ওকে। আচ্ছা, নিয়মিত ব্যায়াম করতে হবে। তোমার আব্বা আম্মু সবাইকে বলবা যে ডেইলি একটু পরিমাণে হাঁটতে, ঠিক আছে, একটু শারীরিক কাজকর্ম করতে। ধূমপান মদ্যপান করা যাবে না। এই যে ডায়াবেটিস, রক্তচাপ পরীক্ষা করতে হবে, এগুলোর কী করতে হবে? চিকিৎসা নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। অনেকে আমরা কি করি, আমরা হচ্ছে শরীরের পেন হইতেছে, আমরা যাই ফার্মেসি থেকে, মানে ধরো তুমি খেলতে আঘাত পাইছো, ফার্মেসিতে গিয়ে তুমি বলো যে হচ্ছে তোমার ব্যথা হইতেছে, ব্যথার একটা ওষুধ দেন। এই জিনিসটা করা যাবে না। ফার্মেসির আলা ওরা কি ডাক্তার? বলো, ওরা তো ডাক্তার না, তাই না? সো তোমাকে একটা ওষুধ দিবে যেটার কারণে কিডনি তোমার ক্ষতি হয়ে যাইতে পারে। এরপর কিডনি বিকলের লক্ষণসমূহ, মানে কোন লক্ষণগুলা তুমি তোমার আব্বা আম্মু, তোমার নিজে, তারপর দাদা দাদি, নানা নানি, এদের মাঝে যদি দেখো, তাহলে তুমি কার কাছে যাবা? ডাক্তারের কাছে যাবা, ঠিক আছে। বা তুমি যত্ন নিবা তাদের, শুরুতেই যাইতে হবে, তাহলে বেশি দেরি হয়ে গেলে তো বুঝলা যে হচ্ছে তোমার বেশি ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে? প্রস্রাব একবারই কমে যাবে, প্রস্রাব কমে যাবে অথবা বন্ধই হয়ে যাবে। তারপরে কি? শরীর, মুখ, হাত পা বিভিন্ন জায়গায় দেখবো যে ফুলে যাইতেছে, ঠিক আছে। ফুলে গেলে কিন্তু সমস্যা। বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া মানে কি? পানি বের হইতে পারছে না। কে পানি বের করে? কিডনি বের করে। সো কিডনি ঠিক মতন কাজ করতেছে না, অনেকবার বলছি। তারপর শরীরে দুর্বলতা বা ক্লান্তি আসা, তারপরে অল্প কাজ করলেই ক্লান্তি চলে আসে, ঠিক আছে, মনে হচ্ছে শরীর ছেড়ে দিচ্ছে এরকম। তারপর উচ্চ রক্তচাপ, কন্টিনিউয়াস ব্লাড প্রেশার, মানে তোমার হচ্ছে ব্লাড প্রেশার কমতেছেই না, ঠিক আছে। তুমি ব্লাড প্রেশার ওষুধ খাইতেছো, তোমার আব্বু বা আম্মু আবার কয়েকদিন পর আবার ব্লাড প্রেশার বেশি হয়ে যাচ্ছে, জাস্ট ওষুধ খেয়ে চালা দিচ্ছ, এটা করা যাবে না। কিডনি চেক আপ করতে হবে, ঠিক আছে, ডাক্তার দেখাইতে হবে। কোমর অঞ্চলে ব্যথা, এই অঞ্চলে কিডনি থেকে বলছি। শ্বাসকষ্ট হওয়া, ক্ষুধা মন্দা, ক্ষুধা মানে কি? ক্ষুধা মন্দা মানে ক্ষুধাটা আসতেছে না, ঠিক আছে, খাও নাই কিছু বাট ক্ষুধা লাগতেছে না। তাহলে এই লক্ষণগুলো, এই লক্ষণগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলা? এই যে এইটা, তারপরে এই যে এইটা, এগুলো আসলে বোঝা যায় খুব ভালো, ঠিক আছে। কোমর অঞ্চলে ব্যথা, উচ্চ রক্তচাপ এবং এই যে অতিরিক্ত দুর্বলতা, ক্লান্তি আসা, ঠিক আছে। এই লক্ষণগুলো প্রথম যে 5টা আছে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখবে, ওকে। আচ্ছা, এরপরে সবই আমি পড়াইছি। ডায়ালাইসিস কি, মেলপিজিয়ান অঙ্গ কি, পেলভিস কাকে বলে, রেশন পদার্থ, বৃক্কে পাথর, দেখো প্রত্যেকটা জিনিস কভার করছি। ইউরিয়া, এগুলো তো এমসিকিউ। মেডুলা, গ্লোমেরুলাস বলতে কি বোঝায়, এই কেমনে ছাকনির মতন কাজ করে, বিকল হলে এর প্রতিরোধ ব্যবস্থা কি, সবই কিন্তু সুন্দর করে আমি লেখে লেখে পড়াইছি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ওই যে এমসিকিউ নিজে ট্রাই করবা, ঠিক আছে, ব্রেন একটু খাটাও। আমরা কি করি? আমরা সব কিছু রেডিমেড চাই। যত রেডিমেড তুমি চাইবা, তত দেখবা যে তোমার ব্রেন কম ফাংশন করতেছে, কম কাজ করতেছে, ঠিক আছে। ব্রেনকে একটু খাটাও, একটু তাকে দৌড় করাও, ঠিক আছে, তাহলে দেখবা যে আরও বেশি কাজ করবে। ক্লাস করলে এরপর তুমি নিজে নিজে এমসিকিউ সলভ করো, সিকিউ সলভ করো, তাহলে দেখবা যে তোমার পড়া আরও ভালো হবে, ঠিক আছে। যদি নিজে নিজে করো তাহলে ব্রেন তোমার ফাংশন করবে। এছাড়াও এই ক্লাসের জন্য আমি সিকিউ সাজেশন, এমসিকিউ, এগুলো আমি দিব, এগুলো আমি নিব, কোনো সমস্যা নেই তোমাদের জন্য। এসএসসিতে, ঠিক আছে, এসএসসিতে যত যা কিছু প্রয়োজন আছে সব কিছু আমি দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট নিজে নিজে আগে চেষ্টা করো, ওকে। সব সাজেশনই দেওয়া থাকবে, পুরো এসএসসির প্রিপারেশন আমি নেওয়াবো, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, তাহলে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করবা, ঠিক আছে, এবং কমেন্টে জানাবো তোমাদের ক্লাসটা কেমন লাগলো। এই একটা ক্লাসের মাধ্যমেই পুরো ডিটেলস সব কিছু আমরা কাভার করছি, পুরো চ্যাপ্টারটা ভালো মতন পড়ছি, চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে। সো কেমন লাগছে ক্লাসটা জানাবা, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা, ঠিক আছে। আচ্ছা, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো। যারা কয়েকবার ইউটিউবে তো আজীবন ক্লাস থেকে যায়, সো যারা 2 বছর পরে, 3 বছর পরে দেখবা, তখন হয়তো আমি ডাক্তার হয়ে যাব, যেহেতু আমি 4th ইয়ার পড়তেছি, এরপর 5th ইয়ার, তাহলে শেষ, ওকে। সো আমার জন্য সবাই দোয়া করো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা।
ওকে, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। আল্লাহ হাফেজ।